কষ্ট পাবো। নিলয়ের কথা শুনে উপস্থিত মহিলারা সবাই মুখ চেপে চেপে হাসছে। নাইমুর চৌধুরী মাহিনের উপর ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়ে। মেঘ দৌড়ে যায় তাসনিয়ার কাছে, গিয়ে বলে, আমার একটা কনফিউশন। এখন তো আর আপনি না, তুমি করেই বলি, সুতরাং তোমাকে আপু বলবো নাকি মামি বলবো? সেটা তোমার মামাকে জিজ্ঞেস করো। তাসনিয়া ভাবেনি আইমানকে এখানে পেয়ে যাবে। কথাগুলো কিভাবে বলেছে নিজেও জানে না, তবে তাসনিয়া নিজের পেটে কিছু চেপে রাখতে পারে না, তাই সত্যি সত্যি সব বলে দিয়েছে। তখন আইমান কড়া চোখে তাকিয়েছিল ঠিকই, কিন্তু তাসনিয়া ভেতরে ভেতরে লজ্জায় যেন মাটিতে মিশিয়ে পড়েছিল। তাসনিয়াকে লজ্জা পেতে দেখে আইমান কড়া গলায় বলে, মেঘ, তুমি ওকে মামি বলে ডেকো কেমন? আর ওকে আর কিছু বলার দরকার নেই। তাসনিয়া, তুমি বাসা চলে যাও। তাসনিয়া মাথা নিচু করে ঠিক আছে জানায়। মাহিন হুট করে বলে ওঠেন, বাহ মামা বাহ, বউ না হতেই বড় বোনের সামনে বউয়ের প্রতি এত দরদ, এমন স্বামী তো দরকার। একটা মেয়ে, মা বাবা ভাই বোন নিজের পরিবার যাদের ছেড়ে এক মুহূর্ত ওই মেয়েটার কাটায়নি, অথচ সে সব কিছু ছেড়ে স্বামীর বাড়ি এসে পড়ে থাকে। একটা মেয়ে সবসময় আশা করে তার স্বামী সব সময় তার পাশে থাকবে, তাকে আগলে রাখবে সব বিপদ আপদ থেকে। কেননা খুবই কমই থাকে যারা তাদের ছেলের বউয়ের নিজের মেয়ের মতোই ভাবে, কিন্তু অধিকাংশ মাই তার উল্টো। তারা মনে করে তার ছেলের বউ তার ছেলেকে তার থেকে নিয়ে নিবে, সংসার ভাগ করে ফেলবে, অথচ ওই মেয়েটাই চায় সবার সাথে মানিয়ে হাসি খুশি থাকতে, কিন্তু শাশুড়ির অত্যাচারে বাধ্য হয়ে তখন আলাদা হওয়ার কথা ভাবে, নিজের স্বামীকে সব বলে। তখন যদি সেই পুরুষ নামক কাপুরুষ তার মাকে সঠিকটা বুঝিয়ে দুজনের মধ্যে মিল না করিয়ে যদি উল্টো তারাই সাপোর্ট দেয়, ওই মেয়ের দুঃখ কিছু থাকে না। অথচ দেখবি তার নিজের মেয়ের জামাই যদি তার মেয়ের কথা শোনে, সে যেন চোখের মণি। এমন জামাই যেন দুনিয়ার আর কোথাও নেই। কিন্তু তার ছেলেও তো আরেকটা মায়ের মেয়ের জামাই। তার বেলায় তোরাও আমাকে যাই বলিস, আমার বউকে আমি সব সময় সম্পূর্ণ সাপোর্ট করব, কারণ রক্তের টানও থাকার পরেও যে মানুষটা আমার সাথে নিজের সারা জীবন কাটাবে, তার পাশে আমি না দাঁড়ালে আমার নিজের সাথে বেইমানি করা হয়ে যাবে। সবার চোখ ছলছল করছে। মেঘ তো কেঁদেই ফেলেছে আবেগে। সবাই যেন নতুন আইমানকে দেখছে। মাহিন হিন্দিতে বলে ওঠে, বাস কর পাগলে, আব রুলাইগা ক্যা? তোর হিন্দি বলে ফাজলামি করা বের করে দিব। আমার মুখ কিন্তু খোলাস না, মাহিন। মাহিন দ্রুত গিয়ে ছোট মামাকে আটকায়। মেঘ ভ্রুকুচকে ভাবে, কি এমন আছে যেটা মাহিন ভাই আটকালো? মেঘ মনে মনে ভাবছে, ইস, এভাবে যদি আমরাও করতে পারতাম, চুটিয়ে প্রেম করে বিয়ে হতো আমাদের, কতই না ভালো হতো। কিন্তু এই খাটাস ব্যাটারে আমি কি করে বোঝাই যে অনুভূতিহীন লোক একটা। তবুও যাই হোক, মানুষটা তো আমারই। মেঘ মনে মনে ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাসনিয়া বাড়ি চলে গিয়েছে। মেঘ আজকে থাকার কথা বললেও মাহিন আর নিলয় পাঠিয়ে দিয়েছে। মাহিন চালাকি করেছে, বিয়ের আগে তাদের আর সামনাসামনি হতে দেবে না। দুপুরে নামাজ পড়তে গিয়েছে মাহিন। মেঘ খাবার টেবিলে বসে আছে চুপচাপ। তার মাথা থেকে মোবাইলে নামটার ভূত নামছেই না। টেনশনে একটা মুহূর্তও ঠিক থাকতে পারছে না, কেননা তার মাহিন ভাই অন্য কারো হলে এটা ভাবতে যেন মেঘের বুকটা কেঁপে কেঁপে উঠছে। বুকের ভেতরটা কেমন যন্ত্রণা শুরু হয় মেঘের। মেঘ নিজের চোখের সামনে মাহিন ভাইকে অন্য কারো হতে দেখতে পারবে না। মেঘ বিড়বিড় করে বলে, আচ্ছা, মাহিন ভাই যদি অন্য কারো হয় তাহলে আমার কি হবে? আমি কি পারবো সেটা মেনে নিতে? ধুর, আর পারছি না আমি এত কিছু নিতে। মেঘ বিড়বিড় করতে করতে নিজেই নিজের মাথায় চুল দুই হাত দিয়ে টানতে শুরু করে। বৃষ্টি এসে বলে, মেঘাপু, তুমি কি পাগল হলে নাকি? এখানে বসে কি বিড়বিড় করছো আর নিজের মাথায় চুল নিজেই টানছো? আমি আর পারছি না রে, সত্যি মনে হয় পাগল হয়ে যাব ওই খাটাস ব্যাটার টেনশনে। কেন, ভাই আবার কি করলো? সকালে মাহিন ভাইকে ডাকতে রুমে গিয়েছিলাম, তখন দেখি মোবাইলে অভিমানী বেলিফুল নামে কে যেন কল দিয়েছিল। আমিও তো তোমার ফোন দিয়ে ভাইয়াকে কল দিয়েছিলাম। যখন তুমি বললে রুমে নেই, তখন দাদি দিতে বললো। মেঘ কথাটা শুনেই অবাক হয়ে যায়। চোখ দুটো চকচক করছে, চোখে মুখে উজ্জ্বলতা আর হাসি ফুটেছে। মেঘ ঠোঁটে হাসি রেখে বলে, তখন যদি তুই ফোন দিস আর অন্য কেউ যদি ফোন না দেয়, তাহলে তো ওটা আমি হব। আর অন্য কেউ হলে মেঘ, তুই আজ শেষ। তবে আজ দেখেই ছাড়বো, দাঁড়া। মাহিন আর বাকিরা ফিরলে সবাই মিলে দুপুরের খাবার খায়। আইমানকে আর যেতে দেয়নি। মাহিন একটু ঘুমানোর জন্য যায়, সন্ধ্যায় বের হবে বলেছে। মেঘ চুপি চুপি বিকেলে রুমে ঢুকে দেখে মাহিন ভাই ঘুমিয়ে আছে। শ্যামবর্ণের শখের পুরুষকে দিনের বেলা এভাবে মায়াবী চেহারা নিয়ে ঘুমাতে দেখে মেঘ ঘোরের মধ্যে চলে যেতে থাকলে নিজেকে আটকে চুপি চুপি মোবাইল নিয়ে মাহিন ভাইয়ের আঙ্গুলের ছাপ দিয়ে লক খোলে। কল লিস্ট চেক করে একটাও সেই নামে আর পায় না।
মেঘ এবার গ্যালারিতে ঢুকতে যাবে, এমন সময় মাহিন নড়ে উঠলে মেঘ মোবাইল রেখে আবার বের হতেই দরজা পর্যন্ত যেতেই মাহিন বলে ওঠে, কি রে, চেক করা হলো? কি পেলি বলে যা একটু। অমনি মেঘ ভয়ে এক দৌড়ে বের হয়ে যায়। মাহিন হাসতে থাকে। সন্ধ্যায় মাহিন, নিলয় আর আয়মান বেরিয়েছে। নিলয় হঠাৎ বলে ওঠে, এখন আমার কি হবে? আমিও তো মামার মতো একই কাজ করে ফেলেছি। অমনি মাহিন আর আয়মান তড়িৎ বেগে নিলয়ের দিকে তাকায়। মাহিন দ্রুত জিজ্ঞেস করে, তুই এখন আবার কি বলিস? তাড়াতাড়ি বলে, কোথায় চুনকালি মাখালি, যেটা তখন গলা দিয়ে বের হলো না? মাহিন আর আয়মানের চোখে মুখে টেনশনে ছাপ। নিলয় ওদের দুজনের অবস্থা দেখে হেসে যেন গড়াগড়ি। মাহিন আর আয়মান বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয়ের হাসি থামছে না। মাহিনকে রেগে যেতে দেখে নিলয় হাসি থামিয়ে বলে, আরে ভাইয়া, আমি মজা করছিলাম। বিয়ে অত সহজ নাকি? ভালোবেসে শুধু শুধু কষ্ট পাওয়ার মধ্যে আমি নেই, তার চেয়ে বিন্দাস জীবন কাটাচ্ছে। এখন তো ভাইও এসে গিয়েছে, আর কি লাগে? এর মধ্যে সেখানে রাব্বি এসে উপস্থিত হয়। সেটা দেখে মাহিন বলে ওঠে, কিরে মজনু, লাইলিকে বাদ দিয়ে হঠাৎ বন্ধুদের মনে পড়লো আজকে? চুপ থাক হারামি, তুই এক সময় গিয়ে বুঝবি, বুঝলি? কারণ সবগুলো একই দলের লোক। কথাগুলো নিলয়ের মাথার উপর দিয়ে যায়। নিলয় বোঝার জন্য জিজ্ঞেস করে, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। একটু যদি আপনারা সিনিয়ররা একটু এই অবস্থারে একটু বুঝিয়ে দেন না। মাহিন নিলয়কে জানায় রাব্বি প্রেম করে, সাথে নামও বলে দেয়। নিলয় উচ্চস্বরে হেসে দেয়। নিলয়কে এবার হাসতে দেখে রাব্বি জিজ্ঞেস করে, নিলয়, তোমার আবার কি হলো? হাসছো কেন? রাবি ভাই, তুমি আর কাউকে পেলে না, শেষমেশ মেঘের বান্ধবীদেরই পেলে, যারা কিনা এক একটা পাগলের মতো, কখন কি করে নিজেরাই জানে না। কয়েকদিন আগেও ভাইয়া আসার আগে মেঘকে পায়নি তো, রাস্তায় আমারে পেয়ে জিজ্ঞাসা করছে যে মেঘ কোথায়। আমি নর্মালভাবে জিজ্ঞেস করলাম যে একটু জ্বর এসেছে, তাই আসতে পারিনি। ব্যাস, আমার এটা না 20 মিনিট ছাড়ছে। মেঘের খেয়াল কেন রাখি না, এটা সেটা। যেখানে মেঘের শুধু গা হালকা গরম হয়েছিল, মেঘ ইচ্ছে করে কলেজে যায়নি, আর তাতেই আমারে শেষ করে দিয়েছে একদম। এরপর থেকে ওর বান্ধবীদের দেখলে দূর থেকেই আমি উল্টো দিকে কেটে পড়ি নিজের ভালোর জন্য। নিলয়ের কথা শুনে সবাই হাসতে শুরু করে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাব্বি চলে যায়। মাহিন হঠাৎ নিলয়কে বলে ওঠে, চল ভাই, ফুপুদের বাসায় যাই। ফুপা তো অসুস্থ, ওদেরকে দেখে আসি। নিলয় আর ওদের ছোট মামাও রাজি হয়ে যায়। অমনি ওরা রওনা দেয়। তাদের গন্তব্য তাদের ফুপু আঞ্জুম চৌধুরীর বাড়ির দিকে। আঞ্জুম চৌধুরীর 4 ছেলে মেয়ে। বড় ছেলে আর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন বাকি আছে এক মেয়ে, এবার অনার্সে পড়ে, আর ছেলে ইন্টার প্রথম বর্ষে। আঞ্জুম চৌধুরীর বড় ছেলে মেয়ে বিদেশে থাকে, কিন্তু নিজের দেশ ছেড়ে যেতে চায় না বলে আঞ্জুম চৌধুরী আজও এখানেই আছে। মেঘ নিজের রুমে শুয়ে শুয়ে পড়ছিল। হঠাৎ মোবাইলের কথা মনে পড়তেই মোবাইল হাতে নেয়। ল্যাপটপ যত্ন করে রেখে দিয়েছে। মাহিন ভাইয়ের বারণ আছে পরীক্ষা শেষ হোক তারপর। মোবাইল হাতে নিতেই অসংখ্য মেসেজ আকাশ দিয়েছে। এর মধ্যে একটা মেসেজ মেঘ পড়তে থাকে। সেখানে লেখা, অপেক্ষার প্রহর শেষ হয় না আমার, কখন পাবো তোমার দেখা। মন আমার বেকুল হয়ে আছে, কখন হবে আমাদের কথা। মায়ার রাজ্যের মায়াবিনী, তুমি আমাকে জড়িয়েছ মায়ায়, আমার অনুভবে মিশে আছো, খুঁজে বেড়াইয়া আমার ছায়ায়। মেঘের অদ্ভুত ভালো লাগে। মেঘ কবিতাটা খাতায় লিখে রাখে, যদি কখনো তার শ্যামবনের পুরুষকে দিতে পারে তা ভালোই হবে। মেঘ মেসেজ দেয়, তবে আকাশ অনলাইনে নেই। মেঘ একটু চিন্তিত হয়। সেটা সারাদিন এত মেসেজ করেছে, তবে এখন নেই। মেঘ এটা ভাবতে ভাবতে মোবাইলে সেভ করা নামের কথা মনে পড়তেই ভাবতে থাকে। তার মানে মাহিন ভাই বুঝে গিয়েছিল যে তার মোবাইল দেখছি আমি, তাই নাম ডিলিট করে দিয়েছে হয়তো। মেঘ এসব ভাবছে, হঠাৎ মোবাইলে টুং করে শব্দ হয়। মেঘ হাতে নিয়ে দেখে আকাশ মেসেজ করেছে। মেঘ রিপ্লে দেওয়ার আগেই আকাশ রিপ্লে দেয়, এই যে মহারানী মেঘ যাবেন, আমাকে মিস করছিলেন বুঝি? মেঘ কপাল ভাঁজ করে চিত হয়ে শুয়ে থাকা থেকে উপর হয়ে শুয়ে রিপ্লে দেয়, কই না তো, আমি শুধু ভাবছিলাম কবিতাটা সুন্দর হয়েছে। মেঘ একটু স্বাভাবিক হয়ে ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে। কেননা আরেকটু হলে মেঘ যে সত্যি চিন্তা করেছিল তার জেনে যেত। আকাশ হঠাৎ বলে ওঠে, আপনার নাম্বারও আমার কাছে আছে, কিন্তু ভাববেন না আপনার অনুমতি না নিয়ে আমি ফোন দিব না, প্রমিস। মেঘ প্রথমে একটু ভয় পেলেও শেষের কথাগুলো শুনে খুশি হয়। এরপর কিছুক্ষণ কথা বলে শুয়ে আছে মেঘ। মেঘের ঘুম আসছে না। রাত 10টা বেজে গিয়েছে। খেতে ডাকলেও খায়নি মেঘ। পরে জোর করে খাইয়ে দিয়েছে। মেঘ চিন্তায় আছে তার মাহিন ভাইয়ের। রুমে শুয়ে আছে। রুমটা একটু সাইডে ওপরে হওয়ায় এক পাশের ব্যালকনি থেকে নিচে সব দেখা যায়। নিলয় এর আগে অনেকবার এসেছে, তবে মাহিনকে 11 বছরেরও বেশি সময় পর সামনাসামনি দেখছে। আঞ্জুম চৌধুরী আবেগ আপ্লুত হয়ে ভাইয়ের ছেলেকে টেনে কান্না করে দেয়।
কারণ মাহিনকে সবাই যতটুকু ভালোবাসতো তার থেকে এগিয়ে ছিল আঞ্জুম চৌধুরী। মাহিন বলে ওঠে, মাকে হারানোর পর তোমরা যথাসাধ্য চেষ্টা করেছো সেই অভাবটা দূর করার, যেখানে তুমি সবটা বেশি করেছো, কিন্তু আমি এসেছি আর তুমি গেলে না কেন? এই তুমি আমাকে ভালোবাসো ফুফু? দুষ্টুমি তো বেশি শিখেছিস শুনলাম। যাই হোক, তোর ফুপার অবস্থা তো তাই, ডক্টর বলেছে 1 মাস রেস্ট নিতে। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। জানিস তো হার্ট অ্যাটাক করেছিল। আঞ্জুম চৌধুরী নিলয়ের মামাকেও চেনে। সবার জন্য খাবার রেডি করতে চায়। ওরা 3 জন গিয়ে ফুপাকে ডেকে তার সাথে কথা বলে। মাহিন দাঁড়িয়ে থেকেই বলে, ফুপু ওই ভেড়া দুইটা কই? দেখ গিয়ে, দুটো পড়তে বসে কি করছে তারাই ভালো জানে। মাহিন আচ্ছা জানিয়ে ওদের রুমে যেতে দেখে সাকিব সোফায় শুয়ে মোবাইল টিপছে, বই বুকের ওপর, আর সাদিয়া বিছানায় হেলান দিয়ে মোবাইল টিপছে। মাহিন সাদিয়াকে জ্বালিয়ে মারে। এক জায়গায় হলেই মাহিন সাদিয়ার কান টানবেই। আজও তার ব্যতিক্রম হয়নি। মাহিন সাকিবকে না ধরে সাদিয়ার কান ধরে টান দেয়। সাকিব মাহিন ভাইকে ভয় পায় ছোট থেকেই। সাদিয়ার থেকে মাহিন 3 বছরের বড়, তবে ওদের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো। হঠাৎ কান ধরায় সাদিয়া ব্যথা পেয়ে চিৎকার দিয়ে পেছনে তাকিয়ে দেখে মাহিন দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। সাকিব ভয়ে মোবাইল রেখে এক দৌড়ে নিচে চলে গিয়েছে, নয়তো তার উপরও এমন কিছু হতে পারত। মাহিন কান ছেড়ে হেসে বলে, কিরে শাকচুন্নি, প্রেম তো ভালোই এগিয়ে যাচ্ছে। এতদিন ছিল না, খুব শান্তিতে ছিলাম। এখন আর সেটা হলো না। আমারও 12টা, আমার প্রেমেরও 12টা। যাই হোক, হারামজাদা, কবে এলি তুই? মাহিন মাথায় হাত দিয়ে একটা বাড়ি দিয়ে বলে, তোরে কি এমনি এমনি শাকচুন্নি বলি আসছি? আজ প্রায় অনেক দিন হয়ে গেল খোঁজ নিছিস, আর নিবি কেমনে যে প্রেমে পড়ছিস শুনলাম। এখন কি আর আমার খোঁজ নেওয়ার দরকার আছে? যা হারামি, বয়ফ্রেন্ডের জায়গায়, আর তুই তোর জায়গায়। তোর খোঁজ কেন নেব না? হাব্বুর শরীর খারাপ জন্যই যেতে পারছি না, আর তোর তো নাম্বারও নেই আমার কাছে। মাহিন নাম্বার দিয়ে দেয় আর সাদিয়ার নাম্বার শাকচুনি দিয়ে সেভ করে দেয়। দুজন গল্প করতে করতে নিচে নামে। সবাই একসাথে খাবার খেতে থাকে। অন্যদিকে মাহিন ভাইকে না ফিরতে দেখে মেঘ ভয়ে ভয়ে সাহস করে মাহিন ভাইকে ফোন দেয়। প্রথমবারে মাহিন রিসিভ করে হ্যালো বলে। মেঘের এতে যেন বুকে থুকপুকানি থেমে যাওয়ার উপক্রম। এতদিন সামনাসামনি শুনলেও মোবাইলে যেন তার মাহিন ভাইয়ের কণ্ঠ কয়েক গুণ বেশি সুন্দর লাগছে মেঘের কাছে। মাহিন হ্যালো হ্যালো করে যাচ্ছে। মেঘ সেটা শুনে ঘোরের মধ্যে থেকে নিজের অশান্ত মন শান্ত করেছে। মাহিন এবার ধমক দিয়ে বলে, ফোন দিয়ে কথা বলিস না কেন? মুখে কি তালা মেরে রাখছিস নাকি? কখন আসবেন বাসায়, আর কোথায় গিয়েছেন? দাদিরা টেনশন করছে। ফুপুদের বাসায় আসছি, একটু দেরি হবে। আপনারা ফুপুর বাসায় গিয়েছেন, আমাকে কেন নেননি? এই তোর চিল্লানির জন্যই তোকে আনিনি। এমনি ফুপা অসুস্থ, তুই আসলে ফুপা আরো অসুস্থ হয়ে যেত। আপনি একটা খাটাস, এই জন্য আমাকে সহ্যই করতে পারেন না। জানতো কথা নাই আপনার সাথে। মেঘ কল কেটে দেয়। মাহিন ভাইয়ের ধমক শুনলেও আজ প্রথম কথা বলতে পেরেছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। মন প্রজাপতির ন্যায় ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। মেঘ ডায়েরিটা বের করে সেখানে সব লেখে। মাহিন ভাইকে প্রথম দেখা থেকে শুরু করে এই অবধি সব লিখে রেখেছে মেঘ। মেঘ সেগুলো দেখছে আর নিজে নিজে হাসছে। মেঘ মনে মনে বলে, জানি না আপনাকে আমি সামনে থেকে বলতে পারবো কিনা, আর আপনার মনেও আমাকে নিয়ে কোনো কিছু আছে কিনা। তবে মাহিন ভাই, আপনাকে আমি ভালোবাসি। যদি প্রকাশ করে আপনাকে না পাই, তার চেয়ে না প্রকাশ করে হলেও আপনাকে আমার অনুভবে জড়িয়ে রাখবো। আমার মায়ায় আপনাকে আসক্ত করবই আমি। আপনি আমার শ্যামবর্ণের শখের পুরুষ, যার ধারালো অস্ত্রের ন্যায় চাহনিতে আমার কোমল হৃদয়ে এপার ওপার হয়ে যায়, যার কণ্ঠ শুনলে আমার মন প্রজাপতির ন্যায় উড়ে বেড়ায়, যাকে না দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, যার স্পর্শে আমার মাঝে শিহরণ বয়ে যায়। আপনি আমার গভীর অসুখ ছুঁয়ে দেওয়ার মিথ্যে বাহানা। আপনি আমার মনে দোলা দেয়া বসন্তের দক্ষিণা বাতাস। আপনি আমার শীতের সকাল। আমি কুয়াশার চাদর হয়ে আপনাকে আবৃত করে রাখবো। মেঘ সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। রাত 12টার দিকে মাহিন আর নিলয় বাসায় ফেরে। আঞ্জুম চৌধুরী আজকে ওদের আসতে দিতে চায়নি। ওরা চলে আসতে আসাতে সাদিয়া সাকিবকে আনতে চেয়েছিল, কিন্তু আঞ্জুম চৌধুরী জানিয়ে দিয়েছিল ওদের ফুপার রেস্ট নিয়ে সুস্থ হলে আসবে, ঝুঁকি নিতে চাচ্ছে না এখন। মাহিন এক নজর মেঘকে দেখে যায় ঘুমোতে। মাহিনের ঠোঁটের কোণে একটু হাসি ফোটে, তারপর নিজের রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। 1 মাস চলে গিয়েছে, মাহিন এসেছে। মাহিন যেন মেঘের সবচেয়ে বেশি দুর্বলতা। মেঘ এখন চেষ্টা করে তার শ্যামবর্ণের পুরুষের সামনে নিজেকে তুলে ধরার, এটা ওটা বাহানা দিয়ে। বারবার মাহিন সেটা এড়িয়ে যায়, তবে হাল ছাড়ে না মেঘ। সে মাহিনকে নিজের করেই ছাড়বে।
আজ জিনিয়ার পড়তে আসার কথা। মাহিন সিঁড়ি দিয়ে নামতে নামতে সাজেদা বেগমকে বলে, ডার্লিং তাসনিয়া আপুর বোন আজ থেকে পড়তে আসতে পারে। তুমি একটু আমার রুমে বসতে বইলো চুপচাপ, আমি আসছি এক্ষুনি। সাজেদা বেগম আচ্ছা জানায়। বিকেল পড়ে গিয়েছে। মেঘ এসে আজ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। একটু পর জিনিয়া চলে আসে। ধীর পায়ে ড্রয়িং রুমে এগোই। সাজেদা বেগম জিজ্ঞেস করে, তুমি তাসনিয়ার বোন? জিনিয়া মাথা নিচু করে মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাজেদা বেগম স্বাভাবিকভাবেই বলে, মাহিন দাদু ভাই একটু বাইরে গিয়েছে, তুমি উপরের দিকে ওই রুমটায় গিয়ে বসো, ওটা মাহিনের রুম। মাহিন একটু বাইরে গিয়েছে, আমাকে বলেছে একবারের জন্য তার রুমে তোমাকেই বসতে বলি। সাজেদা বেগম রুম দেখিয়ে দেয়। জিনিয়া ধীরে ধীরে যেতে থাকে। বুকের মধ্যে জিনিয়ার ধুকপুক করছে। এই প্রথম যার প্রতি সে ক্রাশ খেয়েছে তার বাসায় এসেছে, তা আবার প্রথম দিনে তার রুমে। জিনিয়ার রুমে গিয়ে অবাক হয়ে যায়। পুরো রুম সুন্দর করে সাজানো। এক পাশের দেওয়ালে মাহিনের ছোটবেলার ছবি রাখা আছে, আর সাথে অন্য কিছু ছবি। আর পুরো রুম থেকে একটা গন্ধ ছড়িয়ে আছে। জিনিয়া চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়। কেন একটা ছেলের রুম এমন হতে পারে সেটা জিনিয়া জানা ছিল না। জিনিয়া আসবে বলল মাহিন আগে থেকে সবকিছু গুছিয়ে রেখেছে। জিনিয়া বিছানায় বসে চারিদিকটা দেখছে আর মুগ্ধ হচ্ছে। জিনিয়া যেন স্বপ্ন দেখছে এসব। মেঘ ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে চোখ ডলতে ডলতে নিচে নামবে। এমন সময় তাকিয়ে দেখে মাহিন ভাইয়ের রুমে দরজা খোলা। সচরাচর মাহিন ভেতরে থাকলেও দরজা চাপিয়ে রাখে। আজ খোলা দেখে মেঘ রুমের কাছে যেতেই অবাক হয়। ভেতরে একটা মেয়ে বসে আছে। অমনি মেঘের ঘুম উড়ে যায়। ভালোভাবে তাকিয়ে দেখে ওদের ক্লাসেরই মেয়ে জিনিয়া। মেঘ খেয়াল করে জিনিয়া মাহিনের একটা নীল টি শার্ট হাতে ধরে দেখছে আর হাসছে। মেঘ তেলে বেগুনে জ্বলে ওঠে। মেঘ খুব রেগে যায়। মাহিন ভাইকে ডাকতে পেছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা লাগে। তীব্র গন্ধ মেঘের নাকে আসতেই মেঘ বুঝে যায় তার সামনে তার শ্যামবর্ণের পুরুষ দাঁড়িয়ে আছে। মেঘের বুকে থুকপুকানি বেড়ে যায়। কি বলবে তা বুঝতে পারছে না। মাহিন কড়া গলায় বলে, টই টই করে না ঘুরে ফ্রেশ হয়ে বই নিয়ে আয়। পেতনিদের মতো চুল এলোমেলো করে ঘুরছিস, মানুষ নয় ভূতে তোকে নিয়ে ওই তেঁতুল গাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি যা। মেঘ দ্রুত রুমে গিয়ে বই আনতে যায়। মেঘ ভেবেছিল জিনিয়াকে একা একাই পড়াবে, আর সেই সুযোগে জিনিয়া মেঘের আড়ালে অগোচরে যা তা করে বেড়াবে। কিন্তু তার আগেই মাহিন ভাই নিজেই মেঘকে বলেছে মেঘ খুব খুশি। মেঘ দ্রুত ফ্রেশ হয়ে কেমিস্ট্রি বইটা নিয়ে মাহিন ভাইয়ের রুমে হাজির হয়। জিনিয়া কখন থেকে মাথা নিচু করে আছে। প্রথম দিন দুষ্টামি করলেও আজ অনেক লজ্জা লাগছে জিনিয়ার। বুকের ভেতর তোলপাড় চলছে। জিনিয়া মনে মনে বলে, তোর ক্রাশ তোর সামনে, এখন লজ্জা পেলে চলবে না জিনিয়া, নইলে কিচ্ছু করা যাবে না, লজ্জা পেলে চলবে না। জিনিয়া মুখ তুলে মাহিনের দিকে তাকায়। মাহিন পড়া বোঝাচ্ছে। জিনিয়া এক নজরে তাকিয়ে আছে। কাছে থেকে মাহিনকে এতটা সুন্দর লাগবে জিনিয়া জানা ছিল না। মেঘ আর চোখে একবার তার মাহিন ভাইয়ের দিকে, একবার জিনিয়ার দিকে তাকিয়ে রাগে ভেতরে ভেতরে ফুঁসছে। মেঘ বিড়বিড় করে বলতে থাকে, তোর চোখ তুলে নিব আমি, বিয়াদব মাইয়া, অন্য পুরুষের সম্পদের উপর নজর দেশ। মেঘকে বিড়বিড় করতে দেখে মাহিন একটা ধমক দেয়। মেঘ ভয় পেয়ে পড়ায় মনোযোগ দেয়। হঠাৎ মেঘের মোবাইলে কেউ কল দেয়। মাহিন পড়ানো ব্যস্ত থাকায় মেঘের মোবাইলের দিকে তাকায় না, তবে মেঘকে কথা বলে নিতে বলে। মেঘ অচেনা নাম্বার দেখে কপাল ভাঁজ করে ভ্রু কুঁচকে বিছানা ছেড়ে একটু দূরে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এই যে ম্যাডাম, আমার কথা কি একটু মনে পড়ে না? আজ না পেরে ফোন দিয়েই দিলাম, সরি এর জন্য। আরে আপনি? বাকি কথা বলার আগে মেঘ নিজের মুখ চেপে ধরে। মেঘ ভয়ে ভয়ে পেছন ফিরে তাকায়। মাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে মাথা নিচু করে ঢোক গিলে চুপচাপ গিয়ে পড়ায় মনোযোগ দেয়। ভয়ে মেঘ আর চোখ তুলে তাকায়নি। তবে জিনিয়ার আচরণ মেঘের সহ্য হচ্ছে না। পড়া শেষ হয় জিনিয়া মুচকি এসে মাহিনকে ধন্যবাদ দিয়ে চলে যায়। মাহিন ছাদে চলে গিয়েছে, আর মেঘ বই রেখে তার মাহিন ভাইকে রুমে না পেয়ে ছাদে চলে যায়। মাহিন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মেঘ পেছনে গিয়ে দাঁড়ায়। মাহিন আকাশের দিকে তাকিয়ে থেকে বলে, তুই কি বলবি আমি জানি মেঘ, তবে আমার কথার উত্তর দে। মাহিন ভাইয়ের কথা শুনে মেঘ ভয় পায়, কেননা মেঘ ভয়ে আছে। তখন আকাশের কণ্ঠ শুনে ফেললো কিনা। মেঘ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলবেন? মাহিন ঘুরে তাকাতে মেঘ আটকে ওঠে। মাহিনের চোখ লাল হয়ে আছে। মাহিন কান্না করেছে। মেঘের নিঃশ্বাস যেন আটকে গিয়েছে তার মাহিন ভাইয়ের এই অবস্থা দেখে। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। দম বন্ধ লাগছে মেঘের। মেঘ দ্রুত মাহিন ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। মেঘের চোখও ছলছল করছে। তার ভালোবাসার মানুষকে এমন দেখে সহ্য হচ্ছে না মেঘের। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা শুরু হয়ে গিয়েছে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলে, আমার দিকে তাকান প্লিজ। মাহিন মেঘের কথা শুনে মেঘের দিকে তাকায়। মেঘ মাহিনের চোখের পানি মুছে দেয়।
চোখে চোখ রেখে তাকিয়ে আছে। মেঘ সেই চোখে খুঁজে পায় হাজারো কষ্ট, বেদনা, অভিমান, অভিযোগ লুকিয়ে আছে, যেগুলো বেরিয়ে আসতে চেয়েও পারছে না। কি করবে মেঘ কিছু বুঝতে পারছে না। কিভাবে সান্ত্বনা দেবে সেটাও জানা নেই মেঘের। তবে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। মাহিন মেঘের চোখ থেকে চোখ ফিরিয়ে নেয়। মাহিন চায় না মেঘ কিছু জানুক। মাহিন মেঘের থেকে চোখ ফিরিয়ে নেয়। মেঘ জিজ্ঞেস করে, কি হয়েছে মাহিন ভাই, আমাকে বলুন না প্লিজ। না কিছু না, এমনি তুই যেটা বলতে আসছিলি বল। আপনি না বললেন জানেন, তাহলে আপনি এখন আবার এই কথা বলছেন? আমি আগে শুনবো কি হয়েছে আপনার, তবে আমি শান্ত হব, নয়তো এই যে থাকলাম এখানে এক পাও নড়বো না। মাহিন মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন একটু হাসে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। মাহিন মেঘকে বলে, তোরে তো দারুণ লাগে রে। মেঘ কোনো কথা শোনে না, তবে আর চোখে মাহিন ভাইয়ের হাসিটা ঠিকই দেখেছে। মেঘের অশান্ত মন শান্ত হতে শুরু করে। মেঘ কোনো কথাই বলছে না দেখে মাহিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানিস, সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায়। কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয়, কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায়, কত অতীত মুখ থুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে। মাহিন ভাই, আমি আপনার পাশে আছি সব সময়। যদি সব তোকে বলতে পারতাম রে মেঘ, জানি না কি করে বলবো তোকে, নাকি আমার চোখের সামনে তোকে অন্য কারো হয়ে যেতে হবে। অতীত যে আমাকে তাড়া করে বেড়ায় মেঘ, আমি কিভাবে বাঁচবো সেটা থেকে। মাহিনের চুপ থাকা দেখে এই প্রথম মেঘ সাহস করে মাহিনের হাত ধরে মাহিনের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি ভরসা হারালেন না কখনো। বাদ দে এসব, তোর কথার উত্তর তোকে দেই আগে। তুই ভেবেছিস জিনিয়ার অমন আচরণে আমি কেন কিছু বলিনি, তাই তো? মেঘ ওমট নিজ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। মাহিন আবারও বলে ওঠে, শোন, তোরা এখনো ছোট, আর জিনিয়া আবেগে আছে, তাই বুঝতে পারছে না, একসময় নিজেই বুঝতে পারবে। মেঘ আর কিছু না বলে রুমে চলে আসে। রুমে এসে ভাবছে, আচ্ছা, উনি আমাকে কি বোঝাতে চাইলো? জিনিয়ার প্রতি যে আমি জেলাস, এটা তো উনি বুঝেছেন, তারপরেও আমাকে কিছু বললো না কেন? ধুর, আমার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। একটা ধমকও দিল না। জিনিয়ার ব্যাপার জিজ্ঞেস করছি বলে আবার আকাশ ফোন দিয়েছে, সেই ব্যাপারেও কিছু বললো না। রাতে খাবার সময় মেঘ বারবার তাকিয়ে মাহিনকে দেখার চেষ্টা করে আর বোঝার চেষ্টা। মাহিন তেমন তাকায় না, আর মুখে একটা গাম্ভীর্যতা রয়েছে। মেঘের অস্থির লাগছে তার শ্যামবর্ণের শখের পুরুষের মুখে কোনো হাসি নেই দেখে। চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যায়। মেঘের মন খারাপ, কেননা মাহিনকে কাঁদতে দেখেছে মেঘ। আবারও হঠাৎ আকাশের কল আসে, কিন্তু মেঘের ধরতে ইচ্ছে করছে না। মেঘের আর সহ্য হয় না। মেঘ চুপি চুপি উঠে মাহিন ভাইয়ের রুমের দিকে যায়। রুমের আলো জ্বালানো, কিন্তু রুমে মাহিন নেই। মেঘ কিছুটা চিন্তিত হয়। তবে রুমে মোবাইল থাকায় আর ওয়াশরুমের আলোর দরজার নিচ দিয়ে আসায় মেঘ বুঝে যায় মাহিন রুমে আছে। মেঘ গিয়ে বিছানায় বসে পা ধোলাচ্ছে আর মাহিন ভাইয়ের অপেক্ষায় আছে। সে নিজেও জানে না সে কেন আর কোন কারণে এসেছে, তবে সে এক নজর দেখতে চায়। মাহিন জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সেটাই ভেবে চলেছে মেঘ। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে মেঘ পা দোলানো বন্ধ করে নড়ে চড়ে সোজা হয়ে চুপচাপ বসে। বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। মাহিন ওয়াশরুম থেকে বের হয়। পরনে শুধু কালো রঙের ট্রাউজার আর উন্মুক্ত তার পুরো শরীর। শরীরে পানি আর ঘাম মিশে লাইটের আলোতে সেটা চিকচিক করছে। বুকে থাকা লোমগুলো ঘেমে বুকের সাথে লেপ্টে আছে। মাথার চুল বেয়ে পানি পড়ছে। মেঘ থ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাহিন ভাইকে এভাবে উন্মুক্ত দেখিবে মেঘ কখনো কল্পনাও করেনি। দ্রুত মেঘ লজ্জা পেয়ে টেনে হিঁচড়ে দৃষ্টি মাটির নিচে নামায়। মেঘের হার্টবিট অনেক বেড়ে গিয়েছে, যেটা মেঘ বাইরে থেকে শুনতে পাচ্ছে। মাহিন মেঘকে দেখে একটা দুষ্টুমির হাসি দিয়ে সেটা গায়েব করে গায়ে একটা টি শার্ট পরে নিয়ে কড়া গলায় মেঘকে বলে, কি হয়েছে তোর, কিছু বলবি? মেঘ কি উত্তর দেবে কিছু বুঝে উঠতে পারছে না। মাহিন ভাইকে ওভাবে দেখে মেঘের চোখে যেন সেটাই ভাসছে। সব কথা যেন গুলিয়ে যাচ্ছে মেঘের। মেঘ কিছু বলছে না দেখে মাহিন হুঙ্কার ছুটতেই মেঘ ভয়ে কেঁপে ওঠে। মাহিন রাগে ঠোঁটে দাঁত চেপে বলে, শোন, এসব ন্যাকামি আমার একদমই পছন্দ না, বুঝেছিস? ফার্দার এরকম ন্যাকামো আমার সাথে করবি না। বোন হস, বোনের মতো থাকবি, এর বেশি কিছু না। বেশি বাড়াবাড়ি করবি তো এর ফল ভালো হবে না, বলে দিলাম। মেঘের চোখ ছলছল করছে। এভাবে কেউ কখনো মেঘকে বলেনি। এক মুহূর্ত আর সেখানে থাকে না। মেঘ দৌড়ে নিজের রুমে চলে যায়। হৃদয়ে চলছে তোলপাড় মেঘের। শ্যামবর্ণের শখের পুরুষের মুখে এমন কথা শুনে মেঘের ছোট্ট বুকে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। হৃদয় যেন কেউ আঘাত করে টুকরো টুকরো করে ফেলেছে। মেঘের কেটে যায় নির্ঘুম রাত। দুদিন কেটে গিয়েছে। মেঘ চেষ্টা করছে মাহিন ভাই যা বলেছে সেরকম ভাবে চলার।
বোন হিসেবে চলার জন্য পুরোপুরি চেষ্টা করেছে মেঘ। তবে যতবারই মাহিন ভাইয়ের সামনে যাচ্ছে ততবারই মেঘ নিজেকে সামলাতে পারছে না। এই জন্য মেঘ যথাসাধ্য চেষ্টা করছে মাহিন ভাইকে এড়িয়ে চলার। মেঘ ইচ্ছে করে এখন ভাইয়া বলে ডাকে। মাহিন ডাকে দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকালেও আশেপাশে সবাই থাকায় মাহিন কিছুই বলতে পারে না। মেঘ তখন জিভা দিয়ে ভেঙচি কেটে দাদির পাশে থাকে। আজ শুক্রবার। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে বর্ষা আর বৃষ্টির সাথে গল্প করছে। মাহিন আর নিলয় বেরিয়েছে বাবা আর চাচার সাথে বাজার করতে। আজকে আঞ্জন চৌধুরী আসবেন সবাই একসাথে। মেঘ দুদিনে অনেকটা নিজেকে সামলে নিয়েছে, নিজেকে শক্ত করেছে সেই রাতেই। হঠাৎ আঞ্জন চৌধুরী বাড়ি প্রবেশ করলে মেঘ গিয়ে দৌড়ে ফুফুকে ধরে কান্না করে দেয়। মেঘের কান্না দেখে আঞ্জন চৌধুরী বলেন, তোর পাগলি, তুই এখনো সেই ছোটই আছিস। এভাবে কেউ কাঁদে? আমি তো আছি, আর কাঁদতে হবে না। আমাকে তো ভালোই বাসো না তুমি, তাই এমন বলছো। আর ফুপা কোথায়? তোরে ভালোবাসবো না তো কাকে বাসবো? আর তো ফুপা আর আব্বুদের সাথে গিয়ে রাস্তায় ওদের সাথে দেখা হয়েছিল। সাকিব আর সাদিয়া দৌড়ে চলে আসে সাজেদা বেগমের কাছে। সাজেদা বেগম খুব খুশি হয়, সেই সাথে সবাই খুব খুশি হয়েছে। সাদিয়া আর সাকিব অনেকদিন পর এসেছে। সাদিয়া মেঘের থেকে বড়, তবে মেঘ আর সাদিয়ার ভালোই মিল। সাদিয়া জানতো মাহিনের সাথে মেঘের কথা হয় না, তার উপর সাদিয়ার সাথেও টম অ্যান্ড জেরির সম্পর্ক হওয়ায় মেঘ আর সাদিয়ার ভালোই মিল। সাদিয়া মেঘকে নিয়ে উপরে ছাদে চলে যায়, সাথে সাকিব সহ বাকি ছোটরাও থাকে। বৃষ্টি, বর্ষা আর সাকিব নিচে চলে যায়। সাদিয়া মেঘকে উদ্দেশ্য করে বলে, চল দুষ্টামি করি মেঘ। কি দুষ্টুমি করবে আপু? সাদিয়া মেঘকে টেনে নিয়ে মাহিনের রুম কোনটা জিজ্ঞেস করে। মেঘ দেখিয়ে দিতেই সাদিয়া মেঘকে নিয়ে রুমে ঢোকে। মেঘের ভয়ে হার্টবিট বেড়ে গিয়েছে। প্রথমে না করলেও যখন শুনে খাটাস ব্যাটার সাথে কিছু একটা করা হবে তখন মেঘও তাতে সায় দেয়। রুমে ঢুকতেই চিরচেনা ঘ্রাণ নাকে ভাসে মেঘের, যেটা তার মাহিন ভাই সামনে আসলে হয়। মেঘের এটা ছাড়া আর কোনো ঘ্রাণ এখন আর ভালো লাগে না। এটা নাকে আসলে মেঘের চারপাশে তার মাহিন ভাইয়ের অস্তিত্ব খুঁজে পায় মেঘ। সাদিয়া তাকিয়ে দেখে বিছানার উপর দুইটা সাদা টি শার্ট পরে আছে। সাদিয়া একটা পরে মেঘকে আরেকটা পরায়। মেঘ প্রথমে না করলেও জোরাজোরিতে পরে নেয়। মেঘ মনে বসন্তের হাওয়া বয়ে যায়, যেন সে মাহিন ভাইকে জড়িয়ে আছে। চোখ বন্ধ করে রাখে মেঘ। কল্পনার জগতে ডুব দেয় মেঘ, যেখানে সবটা জুড়ে আছে মাহিন। কিন্তু সেদিনের বলা কথাটা মনে পড়তেই মেঘের বুকে হাহাকার দিয়ে ওঠে। মেঘের চোখের কোণে পানি চলে আসে। সাদিয়া আর মেঘ আয়নায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে সামনে থাকা কালি দুজনের পুরো টি শার্টে কলেজের বিদায় অনুষ্ঠানের মতো করে অনেক কিছু একে অপরকে লিখে অনেক দুষ্টামি করে টি শার্ট দুটো খুলে লুকিয়ে রাখে, যেন পরে এটা মাহিন দেখে বড় ধরনের শখ খায়। দুপুরে মাহিন আর নিলয় নামাজ পড়তে চলে যায় সবার সাথে। মেঘ আজকে আর সামনে থাকেনি, কেন মেঘ দূরে দূরে থাকার চেষ্টা করছে। দুপুরে খাবার টেবিলেও শুধু ছেলেরা আগে খেয়ে নেয়। খাওয়া দাওয়া করে মাহিন আর নিলয় বেরিয়ে পড়ে বাইরে ঘুরতে। সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। সাজেদা বেগম মাহিনকে ডাকতে পড়লে কেউ যেতে রাজি হয় না, কেননা বিকেলে মাহিন অনেক রেগেছিল। বাইরে থেকে এসে এই কারণে কেউ আর সাহস করে এগোচ্ছে না। বাধ্য হয়ে মেঘ ভয়ে ভয়ে যায়। ভয়ে ভয়ে ডাকতে ডাকতে রুমে গিয়ে দেখে নেই। অমনি বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে তাকাতে দেখে মাহিন দাঁড়িয়ে। মেঘ ভয়ে দুপা পিছিয়ে যায়। মাহিন মেঘের দুই বাহু চেপে দরজার পাশে থাকা দেওয়ালে চেপে ধরে নিজের ঠোঁট কামড়ে রাগে কটমট করে বলে ওঠে, ভালোই তো ডানা গজিয়েছে দেখি, উড়ে উড়ে বেড়াচ্ছিস। মেঘকে চুপ থাকা দেখে মাহিন আরো রেগে যায়। চেহারা লাল হতে শুরু করেছে। এক হাত মুষ্টি করে দেওয়াল বরাবর আঘাত করে। মেঘ কেঁপে ওঠে ভয়ে, চোখ বন্ধ করে নেয়। মেঘ যত সম্ভব চোখ চেপে ধরে আছে। ঠোঁট ছোড়া কাঁপছে মেঘের। হার্টবিট অত্যাধিক বেড়ে গিয়েছে। নিঃশ্বাস আটকে গিয়েছে মেঘের। ছোট্ট বুক থেকে এই বুঝে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। মাহিন নিজের রাগকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলে, কি মনে করেছিস দুইটা ঢুকে আমার টি শার্টের 12টা বাজিয়ে দিবি আর আমি কিছু বুঝবো না? ডু ইউ থিঙ্ক আই অ্যাম স্টুপিড? তুমি কি আমাকে বোকা মনে করো? তাহলে কান খুলে শুনে রাখো, এই মাহিন চৌধুরী চোখ ফাঁকি দেওয়া অসম্ভব ব্যাপার। যেহেতু ভুল করেছিস শাস্তিও এবার পেতে হবে। মেঘ এবার পিটপিট করে তাকায়, কিন্তু তার খুব কাছে মাহিনের অস্তিত্ব থাকায় মেঘ আবারও ভয়ে চোখ বন্ধ করে বলে, আমাকে প্লিজ ছাড়ুন, আমি করতে চাইনি। সাদিয়া আপু বলেছে প্লিজ ছাড়ুন, নয়তো আমি চেঁচাবো। তুই চেঁচা, এতে আমারই ভালো, কিন্তু শাস্তি তোকে পেতেই হবে আর আমি সেটা দিবই। মাহিন মেঘের গোলাপের পাপড়ি ন্যায় কোমল গোলাপি কাঁপতে থাকা জোড়া ঠোঁটের দিকে তাকিয়ে আছে। মাহিনের চোখে মুখে যেন নেশা চেপে গিয়েছে। নিজেকে এতদিন কন্ট্রোল করে থাকলেও আজকে এমন পরিস্থিতি হবে মাহিন সেটা ভাবেনি।
শেষ মুহূর্তে চেষ্টা করেছিল রেগে গিয়ে এটার থেকে মনোযোগ সরানোর, কিন্তু ব্যর্থ হয়েছে মাহিন। মেঘ বুঝে ওঠার আগেই মাহিনের নিঃশ্বাস নিজের মুখের ওপরে পায়। মেঘ যেন কেঁপে কেঁপে ওঠে। মেঘ চোখ বন্ধ করে আছে, খুলে দেখার সাহস মেঘ পাচ্ছে না। বুকের ধুকপুকানি অনেক বেড়ে গিয়েছে, গলায় ঢোক গিলে নেয় একটা। না জানি কোন শাস্তি আজ মেঘের ওপর দিয়ে যাবে, সেটার প্রস্তুতি নিচ্ছে। খুব কাছাকাছি চলে এসেছে মাহিন। মেঘের নিঃশ্বাস বেড়ে গিয়েছে, তার উপর মাহিন ভাইয়ের গরম নিঃশ্বাস নিজের মুখের ওপর পড়ছে, যার জন্য একদিকে ভয়, অন্যদিকে অন্যরকম কিছু কাজ করছে। মাহিনের থেকে মেঘের এখন কিছু ইঞ্চি দূরত্ব রয়েছে। হঠাৎ মেঘের ফোন বেজে ওঠে পাশে মেঘের রুম থেকে। মেঘ আর কোনো দিকে না তাকিয়ে মাহিনের হাতের নিচ দিয়ে বের হয়ে সোজা দৌড় লাগায় নিজের রুমের দিকে। নিজের রুমে গিয়ে দেখে আকাশ ফোন দিয়েছে। মেঘ খুব খুশি হয়ে আকাশের ফোন রিসিভ করে বলে, অনেক অনেক ধন্যবাদ, তোমায় এতগুলো ধন্যবাদ। আমি আবার কি করলাম যে আমাকে ধন্যবাদ দিতে হবে? পরে এক সময় বলবো। আর সরি, তুমি বলে ফেলেছি। এখন থেকে তুমি করে বললে আমি খুশি হব। আমার কারণে তো তুমি খুশি হয়েছো, এবার আমাকেও খুশি করো। আসলে বাড়িতে আত্মীয় স্বজন থাকায় তোমার সাথে কথা বলতে পারিনি, এর জন্য দুঃখিত। পরে কথা বলবো, কেমন? আকাশ আচ্ছা জানালে মেঘ ফোন কেটে ড্রয়িং রুমে গিয়ে গল্প করা শুরু করে। একটু পর মাহিন নিচে নামে। মেঘ মাথা নিচু করে বসে। মেঘ মাহিনকে এড়িয়ে চলার সব দিক থেকে চেষ্টা করছে, কেননা তার কোমল হৃদয়কে আঘাত করেছে তার মাহিন ভাই। রাত 10টা বেজে গিয়েছে। আজ সবাই একসাথে হয়েছে জন্য দেরি করেই খেতে বসে। মেঘ খাবার খায়, আর সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা বারবার মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে। মেঘ একটু একটু করে খাচ্ছে আর মাথা নিচু করে কি হতে চলেছিল তা ভাবছে। মেঘের মনে পড়ে মাহিন ভাইয়ের প্রশ্বাস তার মুখে এসে পড়েছিল। মেঘ মনে মনে বলে ওঠে, মাহিন ভাই আমার মুখের কাছে চলে আসছিল, কেন বলল তো শাস্তি দেবে? সেটা তো তিনি মারতেও পারতো, তাহলে মুখের দিকে এগিয়ে আসছিল কেন? তবে কি মাহিন ভাই আমাকে কিস করতে চেয়েছিল? মেঘ চোখ বড় বড় করে একবার মাহিন ভাইয়ের দিকে তাকায়। মাহিন চোখ দিয়ে ইশারা করে কি হয়েছে। মেঘ লজ্জায় লাল হতে শুরু করেছে। মাথা নিচু করে চুপচাপ খাবার খেয়ে রুমে যায়। মেঘ শুয়ে শুয়ে ভাবছে, মাহিন ভাই কি সত্যি আজ আমাকে? মেঘ আবারও লজ্জায় 2 হাত দিয়ে নিজের মুখ ঢাকে। পাশ থেকে সাদিয়া বলে ওঠে, কি রে, জেগে জেগে কি স্বপ্ন দেখছিস আর মিটি মিটি হাসছিস? মেঘ যেন ভুলেই গিয়েছিল পাশে সাদিয়া আপু আছে। নিজেকে স্বাভাবিক করে চুপচাপ শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে মেঘ। সাদিয়া ফিসফিস করে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে দেয়। মাহিন, নিলয় আর সাকিব ছাদে বসে গল্প করছে। হেমন্ত তার উপর গ্রামে থাকায় হালকা শীত শীত ভাবটা আসতে শুরু করেছে, চারিদিকে কুয়াশাও পড়তে শুরু করেছে। নিলয় বলে ওঠে, ভাইয়া তুমি একটা গান গাও তো। মাহিন প্রথমে না করলেও নিলয় আর সাকিবের জোরাজোরিতে রাজি হয়ে যায়। মাহিন বলে ওঠে, ভাইরা আমার, আমি গান গাইলে তোমরা ছাদ থেকে লাফও দিয়ে দিতে পারো, তবে আগেই সাবধান করে দিলাম। নিলয় আর সাকিব হেসে উঠলেই মাহিন গলা ছেড়ে গান শুরু করে। এরপর তিনজন রাত 3টে অবধি আড্ডা দিয়ে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা বাড়িতে হই হুল্লোড় লেগে যায়। আজ যেন পুরো চৌধুরী পরিবার পরিপূর্ণ হয়েছে। সবাই ভীষণ খুশি। সাকিবকে আর নিলয়কে সকালে বৃষ্টি আর বর্ষা মিলে জ্বালিয়েছে, কেননা সাজেদা বেগম শুধু নিলয়কে ডাকতে বললেও ওরা দুজন সাকিবেরও ঘুমের 12টা বাজিয়ে উঠিয়ে দেয়। সাকিব মেঘের রুমে বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সাদিয়া বিছানায় শুয়ে মোবাইল টিপছে। সাকিবের চোখ লাল দেখে সাদিয়া বলে, কি রে, তোর চোখ লাল কেন? ঘুমাসনি নাকি? রাতের ছাদে মাহিন ভাইয়া, নিলয় ভাইয়া আর আমি মিলে অনেক রাত অব্দি আড্ডা দিয়েছি। মাহিন ভাইয়া গান বললো খুব সুন্দর করে। রুমে এসে শুয়েছি ভেবে বৃষ্টি আর বর্ষা নিলয় ভাইয়ের সাথে সাথে আমাদের ঘুমের 12টাও বাজিয়ে দিয়েছে। ঠিকই আছে, আড্ডা দে আরো। এখন মজা বোঝ আর ঘুমা এখন। মাহিন ভাই ছাদে ছিল। এটা শুনে মেঘ তড়িৎ বেগে সাকিবের মুখের দিকে তাকিয়েছিল। মেঘের চোখে মুখে তখন আগ্রহ ছিল চুপচাপ শোনার। মেঘ চুলগুলো ঠিক করে নিচে চলে যায়। মেঘ মনে মনে ভাবছে, ধুর, আমি যে কেন ঘুমালাম, নয়তো গানটা আমিও শুনতে পেতাম। মেঘের ফোনে নীলিমা ফোন দিয়েছে। মেঘ রিসিভ করতেই নীলিমা বলে, বাবু তুমি কোথায়? আমি বাসায়, আজ কলেজে যেতে পারবো না, ফুপু ফুপা সবাই এসেছে তো তাই। নীলিমা আচ্ছা জানিয়ে ফোন কেটে দেয়। মেঘ আশেপাশে মাহিনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও নেই। মেঘ মাহিন ভাইয়ের রুমে ঢুকে দেখে মাহিন ঘুমাচ্ছে। মেঘ একবার মনে করে সেই কথাটা, তোর নিঃশ্বাসও আমি অনুভব করে বুঝে যাই। মেঘ প্রথমে চলে যেতে চাইলেও মুখের কোণে দুষ্টুমির হাসি ফুটে একদম ধীর পায়ে মাহিনের কাছে আগায়। হাত দিয়ে বুঝে নেয় এখনো ঘুমে আছে কিনা।
কিন্তু যখন তাকে ঘুমিয়ে আছে, মেঘ বিছানার পাশে বসে মাহিনের দিকে তাকিয়ে আছে। তার শখের পুরুষের থেকে দূরে থাকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মেঘ বারবার ব্যর্থ হয়ে আহত হয়েছে। মেঘ পাশে থাকা একটা মার্কার নিয়ে দুষ্টুমির হাসি দিয়ে মনে মনে ভাবে, মাহিন ভাইকে যদি আমি এই কাজটা করে দেই, নিশ্চয়ই মাহিন ভাই রেগে আমাকে শাস্তি দেবে, আর শাস্তি হিসেবে আমাকে। এইটুকু ভাবতেই মেঘের গাল লাল হয়ে গিয়েছে। মেঘ লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে সাথে সাথে স্বাভাবিক হয়ে মার্কার দিয়ে খুব সাবধানের সহিত একদম ভূত বানিয়ে দিয়ে মুখ চেপে নিঃশব্দে হেসে ওঠে। বেরিয়ে যাবে এমন সময় মাহিন মেঘের হাত টেনে ধরে। মেঘ থ হয়ে দাঁড়িয়ে যায়। মেঘের বুকে থুকপুকানি সাথে সাথে বেড়ে যায়। মাহিন মেঘের হাত ধরে হ্যাচাক টান দিতেই মেঘ এসে মাহিনের বুকে এসে পড়ে। মেঘের চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাহিন মেঘের দুই বাহু ধরে পাশে সরিয়ে দিয়ে মেঘকে টাচ না করে এক পাশে হাত দিয়ে ভর দিয়ে আরেক হাত দেওয়াল দিয়ে মেঘের ওপর ভয় মাহিন। মেঘ যেন এত কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। মাহিন বলে ওঠে, চুরি করে আমার রুমে এসেছেন, আবার আমাকে দেখেছেন, শাস্তি না দিয়ে যেতে দিচ্ছি না। মেঘ অমনি লজ্জায় দু হাত দিয়ে দু চোখ ঢেকে ফেলে। গাল দুটো লাল টকটকে হয়ে গিয়েছে, ঠোঁটজোড়া কাঁপা শুরু করেছে। মেঘের নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা শুরু করে দিয়েছে। আজ তার শ্যামবর্ণের শখর পুরুষের কোমল ছোঁয়া সে পেতে চায়। লজ্জায় বিছানার সাথে মিশে যেতে চাইলেও নিজেকে ঠিক রাখার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে মেঘ। মাহিন মেঘের দিকে ভ্রু কুঁচকে তাকায়। এমন আচরণে মেঘের চালাকি মাহিন বুঝে যায়। মাহিন মেঘের কাছাকাছি যায়। মাহিনের নিঃশ্বাস মেঘের মুখের ওপর পড়ছে। মেঘ ততই কেঁপে কেঁপে উঠছে। মাহিন এবার মেঘের মাথায় গাঁটটা মেরে বলে, পাগলি বোন আমার, তোরে তো মনে হয় তেঁতুল গাছের পেতনি ধরেছে। কথাটা বলে মাহিন উঠে বসে। বোন শব্দ শুনতে মেঘ তেলে বেগুনে জ্বলে ওঠে। রাগের দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠেই মাহিনের গলা চেপে ধরে কিছু বলবে এমন সময় মরিয়ম বেগম মাহিনের রুমে ঢুকতেই মেঘ দ্রুত ভয় পেয়ে ঠিক হয়ে নেয়, সাথে মাহিনও। মরিয়ম বেগম হাতে চা নিয়ে এসেছে দেখেও না দেখার ভঙ্গিতে বলে, মাহিন বাবা তোর জন্য চা এনেছিল। নিলয় বলল সারা রাত আড্ডা দিয়েছিস তোরা, তাই মাথা ব্যথা করতে পারে, এটা খেয়ে নে বাবা। আর মেঘ নিচে আয় তো মা, একটু কাজ আছে। মেঘ মাথা নেড়ে আচ্ছা জানাই। মরিয়ম বেগম সচরাচর ওপরে আসে না। মাহিন আসার পর একদিন শুধু এসেছিল, আর আসেনি। তবে আজ হুট করে এসেছে, এতে মাহিন কিছুটা অবাক হলেও উঠে ওয়াশরুমে চলে যায়। মরিয়ম বেগম বের হতে হতে মিটিমিটি করে নিঃশব্দে হাসছে। মেঘ নিজের জিহ্বাতে কামড় দিয়ে নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ঠিক হয়েছে মেঘের, দিলটা বোন বানিয়ে, সাথে আম্মু না জানি কি না কি ভাবছে, আল্লাহ বাঁচাই দাও যেন কিছু না দেখে থাকে। আমাকে তো কিছু বলতেও দিল না। খাবার পরিবেশন করতে সাহায্য করছে মেঘ। মরিয়ম বেগম সাজেদা বেগমের কানে কানে সব বলে মুচকি হাসতে শুরু করে। এটা বলে দেয় মাহিনের মুখে মার্কার দিয়ে এঁকে দিয়েছে। সাজেদা বেগম একটু শব্দ করে হেসে ফেলে, তবে সেটা অন্য বিষয়ে বুঝিয়ে দেয়। সকালে সবাই খাওয়া দাওয়া করে নেয়। মাহিন মরিয়ম বেগমের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, না জানি কি ভেবেছে। আর যদি সেটা প্রকাশ করে দেয় তবে সব শেষ। মরিয়ম বেগমকে স্বাভাবিক থাকতে থেকে মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে। বিকেলে সব ভাই বোনেরা ঘুরতে বের হবে। সবাই সাজগোজে ব্যস্ত। মেঘ মিষ্টি কালারের একটা ড্রেস পরে চুলগুলো খোপা করে হিজাব পরে নিয়েছে। চোখে হালকা কাজল দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। পায়ে নুপুর পরেছে অনেকদিন পর। পাশে থেকে বৃষ্টি মেঘকে চুপি চুপি বলে ওঠে, আপু, ভাইয়া আজ নিশ্চিত হুমড়ি খেয়ে পড়বে। মেঘ হাসতে শুরু করে, তবে বোন শব্দটা শুনতেই মেঘের আবার মন খারাপ হয়ে যায়। তবে সবার সাথে ঘুরতে যাবে এটা ভেবে আবার নিজেকে ঠিক করে নিয়ে বের হয়। বাইরে নিলয় আর মাহিন অপেক্ষা করছে। মেঘ মাহিনের দিকে তাকিয়ে দেখে কালো শার্ট ইন করে পরেছে, সাথে নেভি ব্লু প্যান্ট আর ডান হাতে ঘড়ি পরেছে। শার্ট ইন করলেও ওপরের দুটো বোতাম খোলা থাকায় মাহিনের বুকের একটু বাঁ দিকটায় থাকা তিল বোঝা যাচ্ছে। মাহিনের বুকে তিল আছে, এটা মেঘের সেদিন চোখে পড়েনি, তবে আজ সেটা একদম ফুটে উঠেছে। মাহিনের বুকের দিকে তাকাতে তার উন্মুক্ত বুকের কথা মনে পড়তেই লজ্জা পায় মেঘ। মাহিনের মুখ শ্যামবর্ণের হলেও গায়ের রং একটু ফর্সা। মাহিন মেঘের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে, কেননা মাহিন জানে একবার চোখ আটকে গেলে নিজেকে সামলে রাখতে পারবে না মাহিন। এই জন্য নিজেকে সামলে রাখার চেষ্টা করছে মাহিন। সবাই রওনা দিয়ে নদীর পাড়ে পৌঁছে যায়। মাহিন আর নিলয় বাইক আনেনি আজ। বৃষ্টি বর্ষায় একটু আগে আগে হাঁটছে তাদের পেছনে বড়রা সবাই। তবে মেঘ একটু পিছে পিছে হাঁটছে সাদিয়ার সাথে। সাদিয়া মোবাইল টিপছে জন্য পিছু পড়েছে। নিলয়ে সাকিব আর মাহিন গল্প করছে। এমন সময় হঠাৎ মেঘের হাত ধরে টান দিয়ে
কেউ আড়ালে নিয়ে যেতেই মেঘ রেগে থাপ্পড় মারতে যাবে, অমনি তাকিয়ে দেখে আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। আকাশ কান ধরে বলে ওঠে, সরি মেহজাবিন, প্লিজ প্লিজ সরি, তোমার হাত ধরার জন্য প্লিজ মাফ করে দাও। আসলে তোমাকে হাত ধরে টান না দিলে তুমি এদিকে আসতে না। অনেকক্ষণ যাবত ইশারা করেছি, বুঝোনি, তাই বাধ্য হয়ে এই কাজ করেছি, প্লিজ মাফ করে দাও। তুমি এখানে কি করছো? বন্ধুদের সাথে এসেছিলাম, তবে পরীক্ষা দেখতে পাবো এটা কল্পনাও করিনি। আকাশের কথা শুনে মেঘ কিছুটা লজ্জা পায়। হঠাৎ মাহিন মেঘ বলে চিৎকার করে এগিয়ে আসে। মেঘ ভয়ে আঁতকে ওঠে, না জানি আজ আকাশের কি হাল হয়। মেঘ কিছু বুঝে ওঠার আগে মাহিন এসে সামনে দাঁড়ায়। মেঘ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশকে আগে থেকে সাবধান করবে সেই সুযোগটাও মেঘ পায়নি, তার আগে মাহিন এসে হাজির হয়েছে। মেঘকে কোনো ছেলের সাথে মাহিন সহ্য করতে পারে না, এটা মেঘ ভালো করেই জানে। এখানে কি করছিস তুই? আর এই ছেলেকে? মেঘ চুপ করে আছে। মেঘের শরীর থরথর করে কাঁপছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মেঘকে চুপ থাকতে দেখে মাহিন অনেক রেগে যায়, চোখ মুখ লাল হয়ে অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকায়। মেঘ ভয়ে মাথা নিচু করে আছে। এমন সময় আকাশ এসে স্বাভাবিক করতে বলে, ভাইয়া, ওনার উপর রাগ করবেন না, আসলে ওনার পায়ের নুপুর খুলে পড়ে গিয়েছিল, সেটা দেওয়ার জন্য ওনাকে ডাক দিয়েছিলাম, এই নিন। আকাশ মাহিনকে মেঘের নুপুর এগিয়ে দেয়। মাহিন মেঘের নুপুর হাতে নিয়ে মেঘের পায়ে তাকিয়ে দেখে সত্যি মেঘের এক পায়ে নুপুর নেই। আকাশ মাহিনকে দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। মাহিন স্বাভাবিক হয়ে মেঘের নুপুর নিজের কাছে রেখে মেঘকে নিয়ে সামনে এগিয়ে যায়। মেঘ থ হয়ে আছে, ভেবেছিল এখানে কিছু একটা ঝামেলা হয়ে যাবে, তবে আকাশ এভাবে মেঘকে অবাক করে মাহিনকে বোকা বানিয়ে এভাবে করবে এটা মেঘের জানা ছিল না। মেঘের নুপুর কিভাবে খুললো সেটাই মেঘ ভাবছে। তবে মেঘ তাকিয়ে দেখে মাহিন ভাই তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে। এটা দেখে মেঘের থুকপুকানি বাড়তে শুরু করেছে। অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে। ঠোঁটের কোণে এক ঝলক হাসির রেখা ফুটে উঠেছে মেঘের। মেঘের ইচ্ছে ছিল তার শ্যাম বর্ণের শখের পুরুষের হাত ধরে সে হাঁটবে। আজ যেন সেটা পূরণ হয়েছে। মনে মনে আকাশকে ধন্যবাদ দেয়, কেননা আকাশ এমনটা না করলে প্রথমে মেঘ একা হয়ে হাঁটছিল সাদিয়ার সাথে। তবে এই ঘটনার পর মাহিন নিজেই মেঘের হাত ধরে নিয়ে যাচ্ছে। মেঘ যেন কল্পনায় ডুব দেয়। কল্পনার অবসান ঘটিয়ে মাহিনের ফোনে হঠাৎ ফোন আসে। মাহিন ফোন রিসিভ করে একটু দূরে চলে যায়। মেঘ বাকিদের সাথে হাঁটছে। এতক্ষণ ভালোই লাগছিল মেঘের, তবে মাহিন চলে যাওয়ায় একটু খারাপ লাগলেও নিজেকে স্বাভাবিক করে নেয়। মাহিন ফিরে এসে দেখে সাদিয়া মোবাইল টিপছে। মাহিন মোবাইল বের করে নিয়ে সাদিয়ার মাথায় একটা গাঁটটা মেরে হাত উঁচু করে রাখে। সাদিয়া মোবাইল নেওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, হারিমি মোবাইল দে, ইতর ভালো দে না মোবাইল, সোনা ভালো দে, জান ভালো দে না মোবাইল, আমি তোর কি করছি? ঘুরতে এসে মোবাইল টিপতে হবে কেন? এরকমই যদি করিস তো চলে যা। সাদিয়া মাহিনের গা ঘেঁষে ঘেঁষে মোবাইল নেওয়ার চেষ্টা করছে দেখে মেঘের এবার কিছুটা রাগ হতে শুরু করেছে। সাদিয়া ফোন টিপবে না কথা দিলে মাহিন সাদিয়াকে ফোন দিয়ে দেয়। তবে মেঘ ব্যাঙের মতো ফুলে আছে, এটা মাহিন ভালোই টের পায়, তবে এখন কিছু বলে না। সন্ধ্যায় সবাই বাসায় ফিরে যায়। মেঘ নিজের রুমে বসে আছে। মাহিন এসে মেঘকে পড়তে দিয়ে পাঠিয়েছে, যার জন্য মেঘের আরও রাগ হচ্ছে। একে তো বিকেলের রাগ মেঘের কমেনি, তার উপর সবাই আড্ডা দিচ্ছে আর মেঘ একা একা পড়তে বসেছে। পড়তে পড়তে অনেকক্ষণ হয়ে গিয়েছে, রাত 8:49। এমন সময় নীলিমা ফোন দেয়। মেঘ নীলিমার ফোন রিসিভ করেই ঠোঁট উল্টিয়ে ঢং করে কাঁদতে শুরু করে। নীলিমা হকচকিয়ে উঠে বলে, কিরে তোর আবার কি হলো, কাঁদছিস কেন? আমার সাথে কেন এমন হয় বলতো? তোর সাথে আবার নতুন করে কি হলো? দুনিয়ার যত আত্মীয় স্বজন, যত মেয়ে আছে, সবার সাথে এই খাটাস ঢলাঢলি করে, আর আমার কাছে আসলেই যেন গায়ে ফোসকা পড়ে যায়। যদিও আমি লজ্জা পাই, তবে আমার সামনেই যদি এভাবে আমার আত্মীয় স্বজন, ক্লাসমেট গা ঘাসে, তাহলে আড়ালে না জানি কত মানুষ এমন করে। দুনিয়ার সব পুরুষই খারাপ, এই জন্যই আমি তোরে বলছিলাম এসবে জড়াস না। দেখলি তো এখনো সময় আছে, এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। খুব বেশি সময় নেই, শীতের মাঝামাঝি পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন পড়াশোনায় মনোযোগ দিয়ে। মেঘ নীলিমার মোটিভেট হলেও একটু পর মাহিনকে সামনে দেখে সব যেন বদলে যায়। তবে মেঘ এবার সত্যি পড়াশোনায় মনোযোগ দিতে চায়। মেঘ পড়তে বসে ভালোভাবে। সবাই খেতে বসেছে, তবে মেঘ আসেনি। মাহিন উঠে মেঘকে ডাকতে গিয়ে দেখে মেঘ আজ মনোযোগ দিয়ে পড়ছে। মাহিন নিচে গিয়ে বলে দেয় মেঘের খাবার রুমে পাঠাতে। সবাই খেতে বসে নানা রকমের গল্প করে। একসময় প্রসঙ্গ উঠে আসে বিয়ের। সামনে আয়মানের বিয়ে খুব শীঘ্রই।
মেঘের নানা বাড়ি কোন অনুষ্ঠান হলে চৌধুরী বাড়ির কাউকে বাদ দেওয়া হয় না অনুষ্ঠানে যেতে। এই জন্য এবারও আয়মানের বিয়েতে সবাইকে যেতে হবে, এটা সবাই জানে। আয়মানের বিয়ে উঠে আসলে সাদিয়ার বিয়ে নিয়ে কথা ওঠে। সাদিয়ার বিষয়ে টুকটাক কম বেশি সবাই জানে। তবে ছেলে দেশে আসলে তবেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে আঞ্জুম চৌধুরী। তবে আঞ্জুম চৌধুরীর এবার শর্ত, ছেলের দেশে থাকতে হবে, ছেলেকে তবেই মেয়েরকে তার সাথে বিয়ে দেবে। কথায় কথায় মাহিনের বিয়ের প্রসঙ্গ উঠে আসলে মাহিনের গলায় খাবার আটকে যায়। নীলয় দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে মাহিনের পিঠে হাত দিয়ে কয়েকটা বাড়ি দিতেই মাহিন কিছুটা স্বাভাবিক হয়। মাঞ্জুর চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, ছেলে দেশে এসেছে, এখন মেয়ে দেখে বিয়ে দিতে হবে, বেশি দেরি আর করব না। না, মাহিরের বিয়ে দেরি আছে, এজন্য কোনো মেয়ে কোথাকার মেয়ে কেমন মেয়ে সেটা আমি বুঝবো। আমি বেঁচে থাকতে আমার মাহিন দুলাভাই দাদু ভাইকে আমি নিজে হাতে সব করে দিব, তোরা এর ভেতরে আসতে পারবে না। সময় হলে তোরা দেখবি, আর তার আগে না। তাই আমার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না তোরা, মনে থাকে যেন। আগে নিজেদের ভুলগুলো শুধরে নে তোরা, তারপর আসিস ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মাঞ্জু চৌধুরী আর কোনো কথা বলে না। মায়ের কথা শুনে দুই ভাই চুপ হয়ে গিয়েছে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে মাহিন খাবার নিয়ে মেঘের রুমে গিয়ে দেয়। মেঘ এখনো পড়ছে দেখে মাহিন কিছুটা খুশি হয়। মেঘকে উদ্দেশ্য করে বলে, খেয়ে নিস খাবারটা, আর যদি শুনি খাসনি তাহলে পরিণাম ভালো হবে না। মেঘ মাহিনের দিকে তাকিয়ে জিভা বের করে ভেঙচি কেটে আবারও পড়ায় মনোযোগ দেয়। অবশেষে পড়া শেষ করে মেঘ খেয়ে নেয়, কিন্তু সাদিয়া এখনো রুমে আসেনি। মেঘ ভেবে নেয় হয়তো সাদিয়া তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মেঘ খেয়ে পানি খাওয়ার জন্য নিচে আসে। পানি খেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মাহিনের রুম থেকে আলো আসতে থেকে মেঘ চুপি চুপি সেদিকে এগিয়ে যায়। দরজার পাশে দাঁড়াতেই ভেতর থেকে সাদিয়া আর মাহিনের কণ্ঠ শুনতে পায়। মেঘ প্রথমে দুজনের মধ্যে কিছু চলেছে এটা ভাবলেও মেঘের ভুল কিছুক্ষণের মধ্যে ভেঙে যায় এদের কথোপকথন শুনে। তবে মেঘ নিজে নিজে আফসোস করতে শুরু করে। মাহিন ভাইকে সে ভুল বুঝে বারবার এবার নিজেকেই দোষী মনে করেছে সে। মাহিন আর সাদিয়া কথা বলার এক পর্যায়ে সাদিয়া মাহিনকে ইশারা করে বুঝে দেয় বাইরে কেউ আছে, যা ছায়া লাইটের আলোতে বোঝা যাচ্ছে। মাহিন সাদিয়াকে কাছে ডেকে কানে কানে বলে বুঝে দেয় ওটা মেঘ। মাহিন দুষ্টমি করার জন্য সাদিয়াকে বলে ওঠে, তারপর তোর তো বিয়ে ঠিক করে ফেললো সাদিয়া, তোর বয়ফ্রেন্ড দেশে আসলেই তোর বিয়ে। তোর বিয়েও তো ঠিক ভাব, বড় মামা তো তোর বিয়ের কথা বললোই যে খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করবি। মাহিন ভাইয়ের বিয়ের কথা শুনতেই মেঘের হার্টবিট থেমে যায়। বুকের ভেতরে ব্যথা শুরু হয়ে গিয়েছে, হৃদয়ে শুরু হয়ে গিয়েছে রক্তক্ষরণ, যেটা থামানোর সাধ্য কারণেই। মেঘের চোখে পানি চলে এসেছে, এই বুঝি সেটা চোখ থেকে বেরিয়ে পড়া শুরু করে। মেয়ে আমার পছন্দই, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করবো রে, বউ ছাড়া আর ভালো লাগে না। কি বলছিস তাহলে মেয়ে? অমনি মাহিন সাদিয়ার মুখ দ্রুত চেপে ধরে কথা বদলিয়ে বলে, আরে মেঘের বিয়েও দিব তো সমস্যা নেই, ছেলে ভালো হলে ওর পরীক্ষার পর ওর বিয়ে দিয়ে দিব। আমার বোন বলে কথা, আমি দেখব না তো কে দেখবে? মেঘ আর সহ্য করতে পারছে না। এতক্ষণ ধরে নীরবে চোখের জল ফেলে যাচ্ছে মেঘ, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে ছোট্ট বুকে। এতদিনে তিলে তিলে করে জমা সব আবেগ অনুভূতি ভালোবাসার দেওয়ালে আছড়ে পড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। মেঘের সব স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গিয়েছে। বুক ফেটে হাহাকার করছে মেঘের, কাঁদতেও পারছে না, গলায় নিঃশ্বাস আটকে গিয়েছে। মেয়ে কখনো ভাবেনি তার শ্যামবর্ণের শখের পুরুষকে নিয়ে দেখা সবগুলো শুধু স্বপ্নই, যা পূরণ হওয়ার নয়। মেঘ আর সহ্য করতে না পেরে নিজের রুমে দৌড়ে চলে গিয়ে বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদতে থাকে। এতটা কষ্ট মেঘ আগে কখনো পায়নি। আজ যেন মেঘ ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। মেঘের ছোট্ট কোমল হৃদয়কে আজ কেউ যেন টুকরো টুকরো করে ফেলেছে। সেটা আর কেউ নয়, মেঘের শ্যামবর্ণের শখের পুরুষ নিজেই। কিছু সহ্য হচ্ছে না, আজ নিজেকে শক্ত করতেও বারবার ভেঙে পড়ছে। অতিরিক্ত কান্নায় মাথা ব্যথাও করতে শুরু করেছে মেঘের। একসময় মেঘ আর নিতে পারে না, সেন্সেস হয়ে যায়। সাদিয়া মাহিনকে কয়েকটা পিঠে থাপ্পড় মারে। সাদিয়া রেগে গিয়ে বলে, তুই কি করছিস জানিস? এতে মেয়েটা কতটা কষ্ট পাবে তা জানিস? কেন এমনটা করলি বল? তুই ধারণা আছে মেয়েটা যদি একবার নিজেকে ফিরিয়ে নেয় তুই কখনো আর নিজের কাছে সেটা ফেরাতে পারবি না। মনে রাখিস, মেয়ে কাজ আমি নিচ্ছি তো অনেক কষ্ট পেয়েছে তোর কথায়। আমি জানি, তবে এসবের কারণ হলো আমার মা মাহমুদা বেগম, যার জন্য ওর আর আমার মাঝে এত বড় একটা দেওয়াল, নয়তো ওকে কবে নিজের করে নিতাম। কি বলিস তুই? তোর মা? কেন মামিকে তুই দেখতে পারিস না? তাহলে আবার এ কথা কেন বলিস? সময় হলে
সব জানতে পারবি। যা ঘুমা, আর ওকে একটু দেখে রাখিস কেমন। যা। সাদিয়া আর কোনো কথা বাড়ায় না, মেঘের রুমে চলে যায়। মেঘ পাশ ফিরে শুয়ে আছে। সাদিয়া ভেবে নেয় ঘুমিয়ে আছে মেঘ, তাই সাদিয়া নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে মেঘ ঘুম থেকে ওঠে। মেঘের মাথায় অসহ্য যন্ত্রণা করছে। কলেজে আজ যেতে পারে না মেঘ, তবে মাহিন সকাল সকাল বাইরে গিয়েছে জন্য এসব কিছু জানে না। মাহিন ভাবে আজ মেঘকে সাথে নিয়ে কলেজে যাবে। এখন থেকে মেঘের প্রতি বেশি কড়াকড়ি হবে, যেন মেঘ পড়ায় মনোযোগী হয়। মাহিন বাসায় ফিরে শুনে মেঘ অসুস্থ। অমনি মাহিনের মুখ অন্ধকারে নেমে আসে। মাহিন দ্রুত মেঘের রুমে চলে যায়। গিয়ে দেখে মেঘ বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। মাহিন পাশে বৃষ্টিকে দেখে বলে, ওর কি হয়েছে বৃষ্টি? আপুর খুব মাথা ব্যথা করছে, এর কারণে ওষুধ খেয়ে ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর খেয়াল রাখিস কেমন। বৃষ্টি আচ্ছা জানায়। মাহিন খেয়ে দিয়ে কলেজে চলে যায়। আজ ক্লাসে মাহিন বাড়তি কোনো কথা বলে না। ক্লাস শেষ করে এসে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মাহিন একটু বেশি বলে ফেলেছে। মাহিন চোখ বুঝতেই ঘুমিয়ে পড়ে। কাল রাতে ঘুমায়নি মাহিন, যার কারণে এখন চোখ লেগে যায়। বিকেলে জিনিয়া পড়তে আসলে মাহিন জিনিয়াকে পড়িয়ে দেয়। আজ মাহিনের মুড অফ দেখে জিনিয়াও সাহস করে তেমন কিছু করেনি। যাওয়ার আগে মেঘকে একবার দেখে যায়। কয়েকদিন কেটে গিয়েছে, মেঘ এখন আগের মতো স্বাভাবিকভাবেই চলে। সবকিছু মেনে নিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাহিনকে এখন পুরোপুরি এড়িয়ে চলে মেঘ। এতদিন শখের পুরুষ থাকলেও এখন শুধু যেন ভাইয়া ছাড়া ডাকে না। মাহিন রাগ করলেও মেঘ সেটা গায়ে মাখে না। মাহিন ডাকলেও একা একা আর যায় না মেঘ। যদি মাহিন মেঘকে একা দেখে কথা বলতে যায়, মেঘ দ্রুত সেখান থেকে সরে পড়ে। মেঘ ডিসিশন নিয়েছে, সে আকাশকে ভালোবাসে, সেটা মাহিনকে দেখিয়ে দেবে। এই কয়েকদিনে আকাশের সাথে যোগাযোগ বেড়েছে মেঘের। আর কয়েকদিন পর আইমান আর তাসনিয়ার বিয়ে। ছাদে বসেই মেঘ আকাশ দেখছিল। এমন সময় মাহিন সেখানে আসে। মেঘ মাহিনকে দেখে নামতে যাবে, এমন সময় মাহিন মেঘের হাত ধরে টান দিয়ে এরপর ছাদের দরজার পাশের দেওয়ালে মেঘের দুই বাহু চেপে ধরে মাহিন মেঘের চোখের দিকে তাকায়। মেঘ মাথা নিচু করে বলে, আমাকে ছাড়ুন, আমার ব্যথা লাগছে। এমন কেন করছিস তুই আমার সাথে বল। প্লিজ আমাকে যেতে দিন, আমার ভালো লাগছে না। না, যতক্ষণ পর্যন্ত আমার উত্তর না পাই তোকে ছাড়বো না। মেঘ এবার রাগের দৃষ্টিতে মাহিনের দিকে তাকায়। মেঘের চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখে পানি ছলছল করছে, কয়েক ফোঁটা গড়িয়ে পড়ে যায়। মেঘ বলে ওঠে, কি বলবো আপনাকে বলুন? সামনে আপনার বিয়ে, সেটার জন্য আপনাকে শুভকামনা জানাবো, নাকি আমার জন্য ভালো ছেলে খোঁজার জন্য আপনাকে ধন্যবাদ দিব? কোনটা বলেন? মাহিন চুপ করে আছে দেখে মেঘের আরো রাগ বেড়ে যায়। মেঘ মাহিনকে সরিয়ে নিচে চলে যায়। সিঁড়ির কাছে যেতে সাদিয়ার সঙ্গে দেখা হয় মেঘের, কিন্তু মেঘ দ্রুত নেমে যায়। মেঘকে রাগ করতে দেখে সাদিয়া পিছু পিছু যায়। আঞ্জুম চৌধুরী চলে গিয়েছেন কিছুদিন পর বিয়ের জন্য। সাকিব আর সাদিয়া রয়ে গেছে। সাদিয়া মেঘের রুমে যায়। মেঘ বিছানায় বসে আছে। সাদিয়াকে দেখে স্বাভাবিকভাবেই বলে, আপু কোথায় নাকি যেতে চাইলে চলো যাই। সাদিয়া কিছু বলতে যাবে, মাহিন এসে সাদিয়াকে নিয়ে চলে যায়। সাদিয়া বারবার মাহিনকে বারণ করলেও মাহিন শোনে না। একসময় গিয়ে হাত ছেড়ে দেয়। মেঘ কিছুটা অবাক হয়, তবে এই নিয়ে আর মাথা ঘামায় না, কেননা মেঘ নিজেকে সামলে নিয়েছে এখন। বিকেলে জেনিয়া পড়তে আসে, মেঘও আসে, তবে মেঘ এখন শুধুমাত্র পড়াশোনাতে মনোযোগ দেয়। মনের মধ্যে ইচ্ছা করে এক পলক তার মাহিন ভাইয়ের দিকে তাকাতে, তবে মন চাইলেও কোনো এক জায়গায় মেঘ যেন বাধা পড়ে। তবে আজ যেন নিজেকে আটকে রাখতে পারছে না মেঘ। ছাদে যখন শেষে রেগে মেঘ তাকিয়েছিল, ঠিক মতো দেখেনি তার মাহিন ভাইকে, তবে এটা দেখেছিল মাহিন ভাইয়ের চোখেও পানি। সেই থেকে মেঘের মন বারবার বলছে এক পলক দেখতে, তবে সেই রাতে শোনা কথাগুলো যেন মেঘকে আবার বাধা দিচ্ছে। শেষ অবধি মেঘ নিজের অভিমানকে পাশে রেখে মনের কথা শুনে মাহিন ভাইয়ের দিকে তাকায়। মাহিন তখন পড়া বোঝাচ্ছিল। মাহিনের দিকে তাকাতে মেঘের বুক আঁতকে ওঠে। এই কয়েকদিনে মানুষটা শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে আছে, চেহারায় কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। মেঘ আবার মাথা নিচু করে পড়তে বসে, তবে তার মন বসছে না পড়ায়। বারবার শুধু মন চাইছে তার সামনের মানুষটিকে বলতে, আপনি এমন হয়ে গেলেন কেন মাহিন ভাই? কয়েকদিন কেটে গিয়েছে, 2 দিন পর গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। মেঘের পরিবারের সবাই মেঘের মামা বাড়ি, তবে মাহিন তাসনিয়াদের বাসায় আছে। যেহেতু তাসনিয়ার কোনো ভাই নেই, সেহেতু ছেলে মানুষ হিসেবে সব কাজগুলো দেখার জন্য হলেও মাহিন থেকে যায়। এখানে যদিও কারোর আপত্তি থাকে না, তেমনি তাসনিয়া আপুও মাহিনের কাছের। মাহিন এ বাড়ি
থাকায় জিনিয়া খুব খুশি হলেও পরক্ষণে জিনিয়ার মন ভেঙে চুরমার হয়ে যায়। জিনিয়া জানতো না মাহিন তার দুলাভাইয়ের ভাগ্নে হয়। এটা শুনে জিনিয়া ভীষণ মন খারাপ করে বসে আছে। ভেবেছিল মাহিনকে ভালোবেসে বিয়ে করবে জিনিয়া, কিন্তু জিনিয়া কখনো ভাবেনি তার স্বপ্ন শেষ হয়ে যাবে। বিয়েটা বাড়িতেই ধুমধাম করে হচ্ছে। মাহিন টুকটাক সব রকমের ব্যবস্থা করছে। তাসনিয়ার বাবা মা খুব খুশি। মাহিন তাদের ছেলের মতো সাহায্য করছে। মাহিন একটু কাজ করছে, এমন সময় আকাশ মাহিনকে সালাম দিতেই মাহিন উত্তর দিয়ে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি আমি। ভাই আমি ওই দিন নুপুর দিয়েছিলাম। আরে তুমি এখানে? তাসনিয়াপুর কি হও তুমি? আপুর ফুফাতো ভাই আমি। আকাশ মাহিনের কাজে সাহায্য করতে থাকে। আকাশ কাজ করতে করতে মাহিনের সাথে কিছুটা ফ্রি হয়ে গিয়েছে। দুজন ভালোই মজা শুরু করে দিয়েছে। আকাশ কাজের ফাঁকে মাহিনের সাথে ছবি তোলে। আকাশ বিয়ের ব্যাপারে জানতে চাইলে মাহিন জানিয়ে দেয় সম্পর্কে তার মামা হয়। আকাশ শুনে যেন থ হয়ে যায়, কারণ আকাশের মাথায় যেন বাজ পড়ে। আকাশ আসছে বলে দ্রুত সেখান থেকে দৌড়ে এক রুমের মধ্যে যেতে দেখে কেউ কাঁদছে। ভালো করে তাকিয়ে দেখে সেটা আর কেউ নয়, জিনিয়া। আকাশ অবাক হয়। মূলত আকাশ এসেছিল নিজে কাঁদতে, কিন্তু তার আগে এই রুমে তারই ফুফাতো বোন কাঁদছে দেখে আকাশ অনেকটা অবাক হয়। আকাশ জিনিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিরে তুই কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? বল আমায়। আমি মাহিনকে ভালোবাসি। বাহ, এটা তো ভালো কথা। তো কাঁদছিস কেন? কাঁদছি কেন এখনো তোকে বোঝাতে হবে নাকি? বুঝেও মজা নিচ্ছিস তুই ভাইয়া? আকাশ এবার কিছুটা চিন্তিত হয়ে ভাবছে। যখন বুঝে যায় তখন আকাশ নিজেই কেঁদে দেয়। আকাশকে কাঁদতে দেখে জিনিয়া হকচকিয়ে আকাশকে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া, আমার কষ্টে আমার সাথ দেওয়ার জন্য। আরে তোর যে কষ্ট আমারও একই কষ্ট রে বোন। আমি মেঘকে পছন্দ করে ফেলেছিলাম, এখন শুনি দুলা ভাইয়ের ভাগ্নে হয়ে মেঘ। আকাশের কথা শুনে হু হু করে হাসতে শুরু করে জিনিয়া। আকাশ কপাল ভাঁজ করে ভ্রু কুঁচকে জিনিয়ার মাথায় বাড়ি মারে। জিনিয়া তবুও হাসি থামছে না। জিনিয়া হাসি থামাতে থামাতে বলে, আমি ভাবছিলাম এটা শুধু আমার একাই, এখন দেখি তুইও আমার সাথে আছিস, এটা ভেবেই ভালো লাগছে। বাদ দে সব, চল এনজয় করি। এটা নিয়ে পরে আলোচনা করবো দুজন। আজ বৃহস্পতিবার, গায়ে হলুদ, কাল বিয়ে। সবাই যেন আসতে পারে এই জন্য শুক্রবার বিয়ের দিন ঠিক করা হয়েছে। মূলত মাহিন দিনটা ঠিক করেছে। প্যান্ডেল মাহিন আর ওর বন্ধুরা মিলে বানিয়েছে খুব সুন্দর করে। পেছনে বড় করে লেখা তাসনিয়ার গায়ে হলুদ। মাহিনের কয়েকটা ছবি তুলে রাব্বি এরপর সেগুলো নিলয়কে পাঠিয়ে দিয়ে বলে, মজা করে বলে দেয় ফেসবুকে ছাড়তে, পাত্রী লাগবে, বর রেডি আছে। মাহিনের আড়ালে রাব্বি ফাহিম মিলে এটা করে। গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা সবাই হলুদ শাড়ি পরেছে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। মাহিনও সেটা পরে হাতের কনুই অব্দি উঠিয়ে কাজ করছে। এদের মধ্যে আকাশ আর জিনিয়া জেনেছে রক্তের সম্পর্ক ছাড়া যে কাউকে বিয়ে করা সম্ভব। দুজনে এজন্য খুব খুশি। জিনিয়া মাহিরকে পাঞ্জাবিতে দেখে ক্রাশ খেয়ে বসে আছে। মেঘ হলুদ ড্রেস পরেছে, শাড়ি পরবে না, তাই কেউ জোর করে পরাতে পারেনি। ছেলের বাড়ি থেকে হলুদ যাবে মেয়ের বাড়ি। আইমালের হলুদ দেওয়া শেষ হয়েছে। মেঘ নীলয়ের কাছে এসে বলে, ভাইয়া তোমার মোবাইলটা দাও তো, কয়েকটা ছবি তুলবো। কেন, তোর মোবাইল কোথায়? আরে বৃষ্টি আর বর্ষা নিয়ে কই যেন গেছে। নীলয় মোবাইল মেঘকে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ ছবি তুলবে এমন সময় ফেসবুক থেকে নোটিফিকেশন আসে। মেঘ কোনো সময় ভাইয়ের ফেসবুকে ঢোকে না, তবে যখন নোটিফিকেশনে কমেন্ট মাহিন ভাইয়ের নাম ওঠে তখন মেঘ দেখার জন্য ঢোকে। এই কয়েকদিন মাহিনের সাথে দেখা হয়নি, কথা বলাতেও দূরে থাক। মেঘ খুব অভিমানী আর জেদি, সেটা সবাই জানে। মেঘ ফেসবুকে ঢুকতে দেখতে পায় মাহিনকে নিয়ে নিলয় একটা পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লিখেছে, একটা পাত্রী দরকার, বর তৈরি আছে। মেঘ খুব অবাক হয়। মাহিনকে দেখে মেঘের হার্টবিট বেড়ে যায়। তবে অবাক হয় লেখাটা দেখে। মেঘ সেদিন শুনেছিল মাহিন ভাইয়ের নাকি মেয়ে পছন্দ আছে, তাহলে নিলয় ভাইয়া কেন এটা লিখবে? মেঘের মাথায় কিছুই আসছে না। দৌড়ে ভাইয়ের কাছে দেখিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এটা লিখছো কেন? আরে এমনি মজা করে লিখেছি। রাব্বি ভাই দিয়ে বলল মাহিনকে রাগাতে, সেই ব্যবস্থা করলাম। পাত্রী কেন লাগবে? মাহিন ভাইয়ের নাকি মেয়ে পছন্দ আছে। কে বলেছে তোকে? কেন, সেদিন না মাহিন ভাইয়া আর সাদিয়া আপু বলছিল, আমি সব শুনছি। আরে পাগলি, মাহিন ভাইয়া দুষ্টুমি করে কত এমন বলে। ভাইয়ের পছন্দ থাকলে ঠিকই, আর কেউ না জানলেও দাদি জানতো। কিন্তু দাদি সেদিন বলে দিয়েছে মাহিন ভাইয়ের বিয়ে দাদি নিজে পছন্দ করে দিবে, আর মাহিন ভাই ওতে রাজি হয়ে গিয়েছে। এসব বাদ দে, তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়, ও বাড়িতে সবে অপেক্ষা করছে, দ্রুত যা তোরা। নীলয় নিজের কাজ করতে চলে যায়। মেঘ দাঁড়িয়ে আছে, শুধু কথাগুলো বাজছে মেঘের কানে। মেঘ যেন বড্ড বড় ভুল করে ফেলেছে আজ। দৌড়ে সাদিয়ার কাছে গিয়ে তাড়াহুড়ো করে বলে, সাদিয়া আপু তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি?
মেঘ কিভাবে দাঁড়াবে তার মাহিন ভাইয়ের সামনে? না জেনে অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে তার মাহিন ভাইকে। এই কয়েকদিন কথাও বলেনি তার সাথে, এমনকি মুখও দেখেনি মেঘ। অথচ সেই মানুষটা ঠিকই মেঘের খেয়াল রাখে। মেঘের ভেতর ফেটে কান্না আসছে আজ, কিন্তু কাঁদতে পারছে না, যার কারণে ভেতরে ফেটে যাচ্ছে। সাজেদা বেগম হঠাৎ করে মেঘকে দেখে বলে, কি হয়েছে দাদু ভাই? মেঘ দাদিকে ধরে কেঁদে দেয়। সাজেদা বেগম বলে ওঠে, কি রে, কাঁদছিস কেন? দাদু ভাই কি হয়েছে বল, কেউ কিছু বলেছে? বিয়ে হয়ে গেলে আমিও তো চলে যাব, তাই না দাদি? মেয়েদের জীবন এমনই রে দাদু ভাই, সব ছেড়ে মেয়েকে চলে যেতে হয়, রক্ত সম্পর্ক ছিন্ন পর্যন্ত করতে হয়, অথচ কোনো কোনো পুরুষ মানুষ সেটা বোঝে না। কত কষ্ট, কত যন্ত্রণা একটা মেয়ে সহ্য করে, তা ওই সব পুরুষ যদি বুঝতো তাহলে পৃথিবীতে মেয়েদের কষ্ট বলতে কোনো কিছুই থাকতো না। একটা মেয়ে সবসময় ফেলে রেখে স্বামীর কাছে যায় স্বামীর ভালোবাসা পাবার জন্য, কিন্তু অথচ দেখ সেই স্বামী যখন তার স্ত্রী খেলো কি খেলো না, ভালো আছে না কি নেই সেটা খেয়াল করে না, তখন ওই মেয়ের থেকে হতভাগা আর কে হয় না। তবে দাদু ভাই একটা কথা মনে রাখবি, সবসময় নিজের ভালোবাসাকে কখনো ভুল বুঝবি না, তাহলে জীবন থেকে সব হারাবে। কেননা আশেপাশের লোক, তোর কাছের মানুষগুলো, এমনকি সময়ও তোর বিরুদ্ধে তোর প্রিয় মানুষের অন্যায়গুলোকে নিয়ে তোকে ভুল বোঝাবে। তবে সেদিন যদি এসব বিশ্বাস করে হাত ছেড়ে দিস, তোর জীবনে সব সেদিন তুই হারিয়ে ফেলবি। জানিস, এইটা তোর দাদু বলে গিয়েছিল, বিশ্বাস করতে মানুষের বছরের পর বছর পার হয়ে যায়, তবে সেই বিশ্বাস সামান্য ভুল বোঝার কারণে এক মুহূর্তও লাগে না সব শেষ করে দিতে। অন্য একদিক তোকে সব বলবো, আজ সময় নেই, দ্রুত যা তোরা। মেঘেরা সবাই মিলে উপস্থিত হয়েছে। মেঘের চোখ জোড়া শুধু যেন তার মাহিন ভাইকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আকাশ সামনে এসে দাঁড়িয়ে বলে, এই যে মিস সুন্দরী, কাউকে খুঁজছেন? এতদিনে আকাশের সাথে ভালো সম্পর্ক হয়ে গেলেও আজ যেন বিরক্তিকর লাগছে মেঘের। মেঘ কোনো রকম মেকি হেসে কয়েকটা কথা বলে সামনে থেকে সরে পড়ে। মনের মধ্যে ঝড় উঠে গিয়েছে, মাহিন ভাইকে না দেখলে মেঘের মনের এই ঝড় থামবে না। মেঘের হৃদয়ে চলছে রক্তক্ষরণ, যেটা মেঘ সহ্য করতে পারছে না। মেঘ উপায় না পেয়ে বুদ্ধি করে তাসনিয়ার কাছে গিয়ে হরুল দাগিয়ে হেসে বলে ওঠে, মামি তোমাকে খুব সুন্দর লাগছে। মেঘ, তোমাকেও খুব সুন্দর লাগছে। মেঘ তাসনিয়ার পাশে বসে গল্প জুড়ে দেয়। তাসনিয়া এক পর্যায়ে আগের কিছু গল্প বলা শুরু করে দেয়, যখন মাহিন প্রথম তাদের বাড়িতে আসে। এসব নিয়ে কথা বলছিল মেঘের যেন আজ সব শুনতে ভালো লাগলেও দু চোখ শুধু এদিক ওদিক খুঁজছে তার শ্যামবর্ণের শখের পুরুষকে দেখার জন্য, যাকে দেখলে মেঘের সমস্ত রাগ অভিমান করে পানি হয়ে যায়। মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায়, মন প্রজাপতির ন্যায় উড়ে বেড়ায়। তাসনিয়া এক পর্যায়ে বলে ওঠে, তুমি তো এখন আমার খুব কাছের মেঘ, কিছুটা বলি, তোমায় যেন মাহিন তোমার জন্য আগে খুব কাঁদতো, বলতো তুমি নাকি ওর সাথে কথা বলো না, অভিমান করে আছো। যাই হোক, বাদ দাও, মাহিমকে আবার বলো না যে আমি বলে দিয়েছি। এমনিতে আজ 2-3 দিন কিচ্ছু খায়নি, এত জোর করেছি কাজের চাপ দেখিয়ে খেতেই বসেনি। সত্যি এক হাতে যেন সব সামলে নিয়েছে। মেঘের মন আটকে ওঠে। সবকিছুর জন্য দায়ী মেঘ নিজে। সে তার মাহিন ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপু মাহিন ভাইকে দেখছি না তো, গায়ে হলুদ দেবে না তোমায়? বললো আমার জন্য নাকি কি আনতে গিয়েছে, সেটার জন্য দেরি হবে। মেঘের মন খারাপ হয়ে যায়, একটুও আর উঠতে ইচ্ছে করছে না। বসে থাকে তাসনিয়ার কাছে। আকাশ কয়েকবার এসে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেও মেঘের আজ সেদিকে মনোযোগ নেই। বরের বাড়ি থেকে কোণের বাড়ি যারা এসেছিল তাদের যাওয়ার পালা, তবে মেঘ এখন যাবে না। সে কাউকে বোঝাতে পারছে না তার মাহিন ভাইকে না দেখে সে যাবে না। মুখে শুধু বলে দেয় কাল সকালে যাবে, আজ এই বাড়ির সবাই আনন্দ করবে। সন্ধ্যায় মেঘ প্যান্ডেল থেকে একটু দূরে একটা মেহগুনি গাছের বাগান রয়েছে, তার একটু আগে দাঁড়িয়ে আছে। মেঘের মন ভীষণ খারাপ। ফোন হাতে নিয়ে বারবার ফোন দিতে গিয়েও সাহসে কুলাচ্ছে না। মেঘের চোখ বেয়ে পানি পড়ছে। সাবিয়া এসে জিজ্ঞেস করে গিয়েছে মাহিনের সাথে কথা হয়েছে কিনা। মেঘ না জানিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সবাই প্যান্ডেলে আনন্দ করলেও মেঘের যেন কিছু এখন ভালো লাগছে না। বারবার শুধু তার শ্যামবর্ণের শখের পুরুষকেই মনে পড়ছে। হঠাৎ কেউ একজন বাগান থেকে বের হয়ে একদম মেঘের সামনে এসে ঠাস করে পড়ে যায়। মেঘ খুব ভয় পেয়ে যায়। চারদিকের কিছুটা আলোতে এতটুকু দেখতে পায় লোকটি রক্তাক্ত অবস্থায় এসে তার থেকে একটু দূরত্বে পড়ে গিয়েছে।
মেঘ ভয়ে ভয়ে মোবাইলের আলো জ্বালিয়ে সেদিকে ধরে এক পা করে সাহস নিয়ে এগিয়ে গিয়ে মুখ দেখতে জোরে এক চিৎকার করে বলে ওঠে, মাহিন ভাই! এভাবে ডাক শুনে পাশ থেকে সবাই দৌড়ে এসে মাহিনের এই অবস্থা দেখে মাহিনকে ধরে দ্রুত ভেতরে নিয়ে যায়। মেঘ অঝরে কাঁদছে, কিছু বুঝতে পারছে না সে। মাহিনের মাথা থেকে রক্ত ঝরছে। একটু আগেও বিয়েবাড়ির আনন্দ হইচই থাকলেও কিছুক্ষণের মধ্যে যেন কান্নার রোল পড়ে গিয়েছে। সবকিছু থমথমে। বিষয়টা সবার অজানা। মেঘ মাহিন ভাইয়ের পাশে বসে আছে, সাথে বাকিরাও আছে। চোখ বেয়ে পানি পড়ছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আকাশকে দ্রুত ডক্টর ডেকে এনেছে। মাথা ফেটে গিয়েছে, ডক্টর জানিয়ে দেয় রক্ত পড়া বন্ধ হয়েছে, মাথার ব্যান্ডেজ করে দেওয়া। সবাই পাশে বসে আছে চুপচাপ, সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। যদিও ডক্টর চিন্তা করতে বারণ করে দিয়েছে। সাফিয়া ও বাড়িতে জানানোর কথা বললে তাসনিয়া বারণ করে দেয়। তাসনিয়া বলে ওঠে, আগেও ও বাড়িতে কোনো কিছুই জানানোর দরকার নেই, আগে মাহিনের জ্ঞান ফেরুক তারপর। তাসনিয়ার চোখে মুখে চিন্তার ভাস। মেঘ এক নজরে শুধু চেয়ে আছে কি করবে কি বলবে, যেন সব হারিয়ে ফেলেছে সে। চোখ দুটো থেকে পানি পড়ছে, নিঃশ্বাস আটকে আসছে মেঘের। অনেকক্ষণ কেটে গিয়েছে, মাহিনের জ্ঞান ফেরেনি। ডক্টর বলে দিয়েছে রক্তক্ষরণ হওয়ায় জ্ঞান ফিরতে একটু সময় লাগতে পারে। সবাই সেই আশাতেই বসে আছে। কাল বিয়ে, আজ সন্ধ্যা অবধিও এটা বিয়ে বাড়ি থাকলেও এখন যেন সেটা থমথমে পরিবেশে পরিণত হয়েছে। মাইনের পাশে কিছু মানুষ ছাড়া বাকিদেরকে পাঠিয়ে দেয়। তাসনিয়া বলে ওঠে, মেঘ, তুমি ওকে কিভাবে পেয়েছো? মেঘ এখনো কাঁদছে, যেন নিজের মধ্যে নেই। আজ যেন তার মাহিন ভাইকে সে হারিয়ে ফেলতো। মেঘকে আবারও তাসনিয়া জিজ্ঞেস করাতে মেঘ কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আমি ওপাশে একটু দাঁড়িয়েছিলাম, হঠাৎ মেহগনি গাছের বাগান থেকে একজন এসে আমার থেকে একটু দূরে পড়ে যায়। ওভাবে পড়ে গিয়েছে। প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, তার উপর লাইটের আলোতে বোঝা যাচ্ছিল মানুষটা রক্তাক্ত অবস্থায়। আর কাছে যেতেই দেখি ওটা মাহিন ভাই। কথাটা বলে মেঘ আবারও ডোকরে কেঁদে ওঠে। তাসনিয়া মেঘকে শান্ত করে জোর করে অন্য রুমে পাঠিয়ে দিতে চায়। মেঘ খুব কান্না করে জন্য বাধ্য হয়ে মেঘকে এখানেই রাখে, তবে শর্ত দেয় কান্না করা যাবে না। মেঘ নিজেকে আটকে রাখতে পারছে না। চোখের সামনে প্রিয় মানুষের এই অবস্থার জন্য, যার জন্য মেঘ নিজেকেই দায়ী করে যাচ্ছে। তাসনিয়া চুপচাপ না থেকে উঠে দাঁড়ায়। কাল বিয়ে মেয়েটার, অথচ আজ তার সামনে এত বড় একটা কিছু হয়ে গিয়েছে। তাসনিয়া আর সাহস পাচ্ছে না কালকে এই বিয়েটা করতে। মাহিনের এই অবস্থায় তাসনিয়া আর চুপ থাকতে পারছে না। তাসনিয়া উঠে আইমানকে ফোন করবে, এমন সময় মাহিন তাসনিয়ার হাত ধরে। সেখানে উপস্থিত সবাই বিদ্যুৎ বেগে মাহিনের দিকে তাকায়। মাহিন চোখ বন্ধ করে কোনো রকম ধীরে বলে, আপু আমাকে জানিও না, এতে অনেক কিছু হয়ে যাবে। তার আগে তুমি প্লিজ আজকে একা একা থেকো না, আমার সাথে সব সময় থাকবে তুমি। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়। মেঘের কান্না এবার থেমেছে, তবে হৃদয়ে রক্তক্ষরণ এখনো থামেনি। মাহিনের কথা শুনে তাসনিয়া ধীর কণ্ঠে বলে, কেন মাহিন, কি হয়েছে? আর তোর এই অবস্থা কিভাবে হলো? সব বলবো, আগে তুমি আমার সাথে থাকবে সব সময়। কাল বিয়ে না হওয়া অবধি তুমি আমার কাছ থেকে সরবে না। শুনবো সব, কিন্তু তোমার এটা কিভাবে হলো বলো আমায়। আপু এসব থাক না, এখন মাহিন ভাইয়ের অবস্থা দেখছো তো তুমি, একটু রেস্ট নিক, তারপর না হয় ভাইয়া সব বলবে। আকাশের কথা শুনে সবাই সায় দেয়। মাহিন কিছু বলতে যাবে, তার আগে তাসনিয়া চুপ করিয়ে রেস্ট নিতে বলে। মাহিন বলে ওঠে, আপু তোমার হাতে মেহেদি নিয়ে নাও, সাথে সবারও হাতে দাও। আর আমার অনুমতি ছাড়া কেউ বাহিরে আজ যাবে না। আমার ফোনটা ওখানে পড়ে গিয়েছে, কারো ফোন দাও তো আমাকে। মেঘ কোনো কিছু না ভেবে দ্রুত মোবাইলটা দিয়ে দেয়। মাহিন মোবাইল হাতে নিয়ে নিলয়ের নাম্বার খুঁজতে গিয়ে নিজের নাম্বার দেখতে পায়, সেখানে লেখা মিস্টার স্নেক। মাহিন আর চোখে একবার মেঘের দিকে তাকিয়ে নিলয় আর রাব্বিকে একটা মেসেজ লিখে দেয়। এরপর মেঘের কাছে মোবাইল দিয়ে দেয়। মাহিন একটু ঘুমিয়েছে দেখে তাসনিয়া আর জিনিয়া সহ বাকি সবাই পাশের রুমে চলে যায় মেহেদি দিতে। রুমে মেঘ আর সাবিয়া বসে আছে। আকাশ থাকতে চেয়েছিল, তবে মেঘের মন মানসিকতা ভালো নেই দেখে আকাশ চলে যায়। তবে মেঘ একটু খুশি হয়েছে আকাশের ওপর। মাহিনের ওখান থেকে তুলে ঘর অবধি, তারপর ডক্টর, সবকিছুর পেছনে আকাশ কাজ করেছে। সাবিয়া কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছে। সারাদিন অনেক ধকল গিয়েছে সাবিহার। মেঘ মাহিনের ঘুমন্ত চেহারার দিকে এক নজরে তাকিয়ে আছে। মেঘ দুপা সামনে ছড়িয়ে বসে মাহিনের মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এই প্রথম মেঘ এই কাজ করছে। ইচ্ছে হয় তার মাহিন ভাইকে সে এভাবেই যেন সারা জীবন মাথায় হাত বুলিয়ে দিতে। মাহিন ঘুমের ভেতরে মেঘের উঠোর ওপর মাথা রেখে কাত হয়, কেননা মাথার পেছনে আঘাত লাগায় চিত হয়ে শুয়ে থাকতে পারছে না মাহিন। এভাবে হঠাৎ মাহিনের এভাবে শোয়ার কারণে মেঘ কেঁপে ওঠে। সারা শরীরে যেন মেঘের বিদ্যুৎ বয়ে যায়। থ হয়ে আছে, হৃদয় যেন নাচানাচি শুরু করে দিয়েছে। ছোট্ট বুকের কোঠরে এই বুঝে সেটা বেরিয়ে আসে। সেই সাথে মেঘের নিঃশ্বাসও বেড়ে গিয়েছে।
মেঘ নড়ে মাথা নিচে নামাবে সেইটাও করতে পারছে না, কেননা মাহিন পেছন থেকে হাত দিয়ে কোমর ধরে রেখেছে। বাধ্য হয়ে মেঘ চুপচাপ বসে আছে। তবে মেঘ কেমন ঘোরের মধ্যে রয়েছে। চোখ বড় বড় করে মেঘ মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিনের নিঃশ্বাস মেঘের উরুতে পড়ায় মেঘের সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। মেঘের অশান্ত মন শান্ত হতে শুরু করেছে তার শ্যামবর্ণের শখের পুরুষকে কাছে পেয়ে। মেঘের চোখ ছলছল করছে, মনে মনে বলে, মাহিন ভাই, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? হয়তো প্রকাশ করেননি আপনি, কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। তা না হলে আপনি কেন আমাকে এত আগলে রাখেন? কেন আমাকে নিয়ে ভয় পান? কেন কোনো ছেলের সাথে আমাকে সহ্য করতে পারেন না? নিলয়ও তো ভাইয়া, সে তো এসব করে না। আর আপনি এত কেয়ার, এত কিছু আড়াল কেন করেন? আমিও দেখব কতদিন আপনি আমার থেকে পালিয়ে বেড়ান। আপনার মুখে থেকে আমি আমার মনের কথা বলিয়েই ছাড়ব। তবেই আমার নাম মেঘ। কিন্তু আজ যে আপনার এই অবস্থা,